আগামী 6 দিনের অনুষ্ঠান সাফল্যিত হবে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কৃপানন্দ বাবুকে শ্রদ্ধা সম্মান জানাই। শ্রদ্ধা সম্মান জানিয়ে মাইক্রোফোন তুলে দেব সেই ব্যক্তিত্বর হাতে অত্যন্ত বর্ষিয়ান সুরকার। আপনারা জানেন সাগরদেবের সেই বিখ্যাত সুরেকার সুরের সাগর বীরেন্দ্র কৃষ্ণ জানা মহোদয়, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। ছোট্ট করে হলেও তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। শ্রোতাভাজন প্রণম্য বীরেন্দ্র কৃষ্ণ জানা মহোদয়কে আমি মাইক্রোফোনের সামনে আসার জন্যেই আহ্বান জানাচ্ছি। প্রথমে মা শীতলা এবং মা চণ্ডী, মা মনসাকে প্রণাম জানিয়ে উপস্থিত আমন্ত্রিত বর্গদের আমার যথাযোগ্য সম্মান জানিয়ে উপস্থিত মা বোনেদের আমার যথাযোগ্য সম্মান জানাই, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। এবং উপস্থিতির মধ্যে না বললে যেটা নয়, আমাদের হরিপদদা রয়েছেন খুব প্রাচীন অবস্থা থেকে, আমি যখন ওস্তাদি করতাম তখনকার দিন থেকে, তেনাকেও আমার প্রণাম। এবং আমার খুব প্রিয় জয়দেববাবু উপস্থিত হয়েছেন, আর মার্সুম সাহেবরা উপস্থিত হয়েছেন। আমি সবাইকে হয়তো পরিচিতি বলতে পারছি না, ভুলে গেছি। আর খুব স্নেহের মানে প্রত্যেক স্নেহ করি স্বপনবাবুকে, যিনি এসছেন স্বপনবাবু, তিনিও আমাকে খুব পিতৃতুল্য সম্মান দেয়। সবার শুভকামনা করে আজকের এই যাত্রা অনুষ্ঠান সুন্দরভাবে হোক, দিকে দিকে এরকম প্রদীপ জ্বলে উঠুক, এটাও আমি চাই। এবং এই যে সুরের সমুদ্র সাগর দ্বীপের উপর বয়ে যাক, এটা আমার কামনা। মায়ের কাছে আমি কামনা করব, ছেলেরা যেন, প্রজন্মরা যেন, সবাই যেন এই সাংস্কৃতিক জগৎকে আরও তুলে ধরতে পারে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার, প্রণাম। নেউ তরুণ সংঘের পক্ষ থেকে সুরের সাগর সম্মানীয় বীরেনবাবু বীরেন্দ্র কৃষ্ণ জানা মহোদয়কে আমরা শ্রদ্ধা সম্মান জানাই। এরপর মাইক্রোফোন তুলে দেব আমাদের সম্মানীয় শিক্ষক। আপনারা জানেন যিনি সঙ্গীত চর্চা নয়, খেলাধুলা সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত অনুষ্ঠানে যিনি সহযোগিতা করে থাকেন, অবসরপ্রাপ্ত সম্মানীয় শিক্ষক, নটেন্দ্রপুর রামকৃষ্ণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় হরিপদ মণ্ডল মহোদয়, যিনি যাত্রা নিয়ে বহুদিন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছেন, প্রত্যেকটি প্যান্ডেলে ঘুরেছেন। আপনারা জানেন আমাদের সাগরের একটি বড় দল ছিল নেউ তরুণ সংঘ, তারই তিনি সভাপতি। উনি আপনাদের সামনে দু চার কথা সংক্ষেপে বলে শোনাচ্ছেন। কোটি ক্ষণ করছে। আস্তিকস্য মুনি মাতা ভগিনীবাসিকী স্ততা জরুৎকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। প্রথমে শ্রী শ্রী মনসা মাতার চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। এখানে মা শীতলা মায়ের চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। আজকে যে যাত্রা অনুষ্ঠানে যে শুভ উদ্বোধন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যিনি উদ্বোধন করলেন সম্মানীয় প্রধান শিক্ষক জয়দেববাবু, তাকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন গঙ্গা সাগর পঞ্চায়েত সমিতি সভাপতি শ্রদ্ধেয় স্বপন কুমার প্রধান মহাশয়, তাকেও যথাযোগ্য সম্মান জানিয়ে মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজনকে আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। সামনে যারা বসে আছেন মায়েরা এবং যারা বসে আছেন সবাইকে আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। এই যে অনুষ্ঠান, যাত্রা অনুষ্ঠানের যে আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠান, দীর্ঘদিন ধরে যারা এই পরিকল্পনা করে এই অপসংস্কৃতিকে থেকে দূরে মুক্ত করে যাতে শুভ চেতনা মানুষের মধ্যে আসে, বর্তমান সমাজ যে অপসংস্কৃতি চলছে সেটাকে পিছনে ফেলে যাতে শুভ বুদ্ধি সম্পন্ন ছেলেরা এদিকে এগিয়ে আসে, মানুষের মধ্যে যাতে সচেতন হয়, এই চিন্তা ভাবনা রেখে মা মনসা তরুণ সংঘ যে উদ্যোগ নিয়েছে তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমরা দীর্ঘদিন ধরে এই জগতে আছি, প্রায় না বললে 65-70 বছর এই যাত্রা জগতে আছি, এখনও আছি। কিন্তু বর্তমান কি অবস্থা চলছে আপনারা সবাই জানেন, সেটা আমি বিস্তারিত বলবো না, আপনারা সবাই জানেন। অপসংস্কৃতি দুনিয়া ভরে গেছে। কি অবস্থা প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায় কি চলছে আপনারা জানেন, সেটা আমি খোলাখুলি বলবো না। তবে আপনারা সবাই সচেতন থাকুন, অপসংস্কৃতি থেকে সরে এসে যাতে শুভ সম্পন্ন
শুভবুদ্ধি সম্পন্নভাবে মানুষ এগিয়ে যেতে পারে, আপনারা সবাই সহযোগিতা করবেন। ক্লাব দয়ালবাবুর সঙ্গে, মানিকবাবুর সঙ্গে প্রতিনিয়ত আমার যোগাযোগ চলছে। যে 6টি দল বা ক্লাব অংশগ্রহণ করেছে তাদের সাধুবাদ জানাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় মানে কি কঠোর পরিশ্রম করে তারা এই যাত্রার নাম দিয়েছে, কিন্তু শিল্পীরা অনেকে বিট্রে করে যাচ্ছে। মানে কি কষ্টে তারা এই শিল্পী জোগাড় করে এই যে মানে কম্পিটিশানে তারা অংশগ্রহণ করেছে, তাদের জন্য তাদের আমি সাধুবাদ জানাচ্ছি। অবশেষে এই যাত্রা অনুষ্ঠান সাফল্য কামনা করছি। ভবিষ্যতে দিকে দিকে এই যাত্রা অনুষ্ঠান যাতে ভালো হয়, চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এই কামনা করে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। খুব সুন্দর শ্রদ্ধা সম্মান জানাবো মাসুমশাই হরিপদ বাবুকে, হরিপদ মণ্ডল মহাশয়কে। আমরা ধবলার লালপুর মা মনসা নিউ তরুণ সংঘের পক্ষ থেকে ওনার সুস্থ জীবন কামনা করি। আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন রাখব। নিবেদনটা হচ্ছে এই, আমাদের আজকের যিনি উদ্বোধক আপনারা জানেন, সে বিকেল 4টে থেকে তিনি আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন, আমাদের সঙ্গে তাল মিলিয়েছেন, তিনি এসেছেন। তো তিনার আরও 2টো প্রোগ্রাম রয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে মাস্টারমশাইকে একটু আজকের সঙ্গে রাখবো, তার কারণ এমন সুযোগ তো হয়তো আমরা কোনো দিন পাবো না। তো মাস্টারমশাই খুবই ব্যস্ত চলে যাবেন। তো পরবর্তী আমাদের মধ্যে এসে পৌঁছেছেন স্বপনবাবু, উনি থাকবেন আমাদের সঙ্গে, সঙ্গ দেবেন। যদি অক্লান্ত পরিশ্রম, তিনি আমাদের সঙ্গে থাকবেন, অন্যান্য অতিথিবর্গরা থাকবেন। আমরা ত্রুটি স্বীকার করে এই মুহূর্তে আমি মাইক্রোফোন তুলে দেব সেই ব্যক্তিত্বর হাতে। আপনারা জানেন আমাদের আজকের ধবলার লালপুর আমাদের মা মনসা নিউ তরুণ সংঘের যে যাত্রা প্রতিযোগিতা 2024, যার শুভ উদ্বোধন করলেন একটু আগেই আমাদের সম্মানীয় জয়দেববাবু, জয়দেব দাস মহাশয়, শিক্ষারত্ন পুরস্কার প্রাপক প্রধান শিক্ষক, খানসাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তিনি বহু গুণের অধিকারী। ওনাকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, তিনি আপনাদের সামনে তার মূল্যবান কথাগুলো তুলে ধরবেন। শ্রদ্ধাভাজন প্রণব জয়দেববাবু, জয়দেব দাস মহোদয়। ওং আস্তিকস্য মুনের মাতা বাসুকী ভগিনী তথা জরৎকারু মুনে পত্নী মনসা দেব্যই নমো নমঃ। শ্রী শ্রী মনসা মাতার বার্ষিক পূজানুষ্ঠানকে কেন্দ্র করে ধবলাট লালপুর মা মনসা নিউ তরুণ সংঘ প্রায় 1 সপ্তাহ ব্যাপী যে যাত্রা উৎসবের আয়োজন করেছেন, সেই উৎসবের উদ্বোধনী পর্যায়ে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। প্রথমেই আমি এই সংঘকে গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। কার বোঝা কে বয়, আমার 3 জন প্রণম্য ব্যক্তিত্ব, আমার জ্যেষ্ঠ ভ্রাতা প্রতিম শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, যাকে আমি দাদা বলেই ডাকি, সবাই বাবু বলে ডাকেন, আমি তাকে দাদা বলেই ডাকি। তারই আজকে উদ্বোধন করার কথা ছিল, তিনি আসতে পারেননি। তিনি বলেছিলেন যে স্বপনবাবু যাচ্ছেন, তোমরা ভাই কাজটা করে নাও। আমি তাকে প্রণাম জানাচ্ছি। উদ্বোধক প্রকৃতপক্ষে তিনি। রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, তখন ভ্রাতা ভরত তার পাদুকাকে মাথায় নিয়ে সেটাই কি তার সিংহাসনে রেখে দেশ পরিচালনা করেছিলেন। আমি মনে করছি যে আমাদের অত্যন্ত প্রণম্য ব্যক্তিত্ব, আপনাদের অনেকের কাছের মানুষ, কারুর সন্তান সম, কারুর তার পুত্র সম বা ভ্রাতা সম, তো সেই ব্যক্তিত্ব আজকে নেই। তার অবর্তমানে এই গুরু দায়িত্ব আমাকেই পালন করতে হয়েছে। আমি এর জন্য অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে। তিনি আসতে পারেননি বলে আমি এই দায়িত্বটা পালন করেছি। আর যারা আয়োজক সংগঠক সংস্থা, এত গুণীজন, আজকে আমি মনে করি যে বঙ্কিমবাবুর অবর্তমানে স্বামী জিতাত্মানন্দজি, তার করার কথা, তিনি নেই। প্রণম্য ব্যক্তিত্ব অপূর্ব রঞ্জন গিরি মহাশয়, আমার গুরুদেব, তিনি নেই। তাহলে তো আমি মনে করি বয়োজ্যেষ্ঠ হিসাবে এখানে হরিপদবাবুর কিংবা আমার বীরেনবাবুর, তাঁদেরই এটা যদি উদ্বোধন হতো ভালো লাগতো আমার। কিন্তু আপনাদের সিদ্ধান্ত, তাই আমি চুপচাপ মেনে নিয়েছি। আমার কথা বলতে যাওয়া মানে আপনারা তো কথা শুনবেন না, বরং উল্টে ভাববেন যে আমাদের সিদ্ধান্তটাকে উনি গুরুত্ব দিলেন না। তাই চুপচাপ মেনে নিয়েছি, মানে
ভাববেন না যে আমি খুবই গর্বিত বোধ করছি, তা না। আমরা আমাদের কারুর অবর্তমানে সেই দায়িত্বটা পালন করতে হয়, আমি সেইটুকু কাজ করেছি মাত্র। আপনাদের আমি প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে অনেকক্ষণ থাকতে আমার ইচ্ছে করছে, কারণ ছোটোবেলায় পড়াশোনা করার তো পরিবেশ বাড়িতে ছিল না। আমার বয়স এখন 56 চলছে। আজ থেকে 55 বছর আগের পরিবেশটা কেমন ছিল ভাবুন। আমি জানি না এই কাছাকাছি গিরিয়া শাক হতো কিনা, আমি জানি না এখানে গিমা শাকে ভর্তি ছিল কিনা, আমি জানি না এখানে শেয়াল বা অন্যান্য জন্তু জানোয়ার বন বাদার ইত্যাদি ছিল কিনা। তো এইটুকুই জানি যে গঙ্গাসাগরে যখন মামার বাড়ি থেকে যেতাম, ধবলার পুরুষোত্তমপুরে মামার বাড়ি, সেখান থেকে এই বামুন মোড়ের দিকে হেঁটে হেঁটে যেতাম গঙ্গাসাগরে। আর 2 টাকার চপ্পল কিনে বাড়ি ফেরার পথে যখন গায়ন বাজারের কাছে সেই চপ্পলটা ভেঙে 2 টুকরো হয়ে যেত, কী যে দুঃখ হতো, যন্ত্রণা হতো। তখন মা বলতো 2 টাকার চপ্পল কখনো হয় বাবা, সে 2 টাকার চপ্পল তো ভেঙে যাবেই। সেই স্মৃতিগুলো এখনও আছে। আমাদের ছোটোবেলায় লেখাপড়ার সুযোগ ছিল কম, চাপ ছিল না। বাড়িতে বাবা মা বাড়িতে কাজ করতে যাবে মাঠে, আমার দায়িত্ব আমার ভাই বোনকে সকালবেলা উঠে তাদেরকে পায়খানা করানো, পান্তা খাওয়ানো, গরু ছাগলগুলোকে বের করে দেওয়া, তারপর একটু পড়াশোনা করে জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন বা যে যার বাড়ির কাছে বিদ্যানিকেতনে একটু পড়াশোনা করা। আর সন্ধেবেলা যখন পালা গান হতো, চম্পাবতী পালা হতো, যখন শীতলামঙ্গল হতো, যখন চণ্ডীমঙ্গল হতো, তখন সবার আগে গিয়ে বসতাম। আমি তো ভাবতেই পারিনি 55 বছর আগে, 50 বছর 45 বছর আগে যে আমাকে ডেকে এত সুন্দর মঞ্চ তৈরি করে আমাকে এখানে একটা অনুষ্ঠানের উদ্বোধন করতে হবে, একটা ঐতিহাসিক মুহূর্ত এইটা আমি তো ভাবতেই পারিনি। আমাদের সময় নিচে গান হতো, নিচে গান হতো, কোনো উঁচু কিছু ছিল না। একটা পাল ছিল, অর্থাৎ একটা মোটা কাপড়ের যে ত্রিপল, সেই ত্রিপল নিচে পাতা থাকতো। আর আমি কি করতাম, এই ভাই যেখানে আমাদের ভিডিও রেকর্ডিং করছে সেখানে কি কয়েকটা পোয়াল বিড়া এনে সেখানে ফেলে দেওয়া হতো। আর আমরা যারা দুষ্টু ছেলে কি করতাম, সমস্ত খড় নিয়ে একটা বেশ বড় উঁচু আসন তৈরি করতাম, কপিল মুনির মতো গেট হয়ে বসে যেতাম। তারপর যাত্রা চলতে চলতে, পালা গান চলতে চলতে 1-1.5 ঘন্টা পরে আমরা দুষ্টু ছেলেগুলো ঘুমিয়ে যেতাম। সবশেষে মা এসে এক থাপ্পড় যখন পিঠে কষিয়ে দিতেন, তখন মনে করতো যাত্রা শেষ হয়ে গেছে। এই ছিল আমাদের শৈশব। সেখান থেকে আজকে আমরা 50 বছর পরে কতটা উন্নতি করতে পেরেছি। আমরা সাগরদ্বীপের এত উন্নতি চারিদিকে, বিশেষ করে আমরা যখন পরিকাঠামোগত উন্নয়ন দেখি, সাগরদ্বীপ একটা জলা জঙ্গলে ভরা একটা দ্বীপ ছিল। সেখানে টিম টিম করে রাখাল মহারাজের হাতে তৈরি এই রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পর কিছু কিছু বিদ্যালয় তৈরি হয়েছিল। আজকে সেই সাগরে 127খানা প্রাইমারি স্কুল। স্বপনবাবু, আমি যদি ভুল না বলি প্রলয়বাবু বলে দেবেন, প্রলয়বাবু আর ভালো হিসাবটা জানবেন। 127খানা প্রাইমারি স্কুল আছে, এখানে 32খানা কেজি নার্সারি স্কুল আছে, এখানে প্রায় 350 মতো ICDS সেন্টার আছে, এখানে SSK রয়েছে প্রায় 150 মতো, এখানে প্রায় 32টা হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, এখানে সরকারি কলেজ একটা রয়েছে, 2টো বেসরকারি B.Ed কলেজ রয়েছে, এখানে DLED কলেজ একটা রয়েছে, এখানে ITI, এখানে মিশন রোডের কাছে ITI হয়েছে। আরও কত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সরকারি প্রতিষ্ঠান হয়েছে, কত উন্নতি ঘটেছে। আর আমারই গ্রাম কমলপুর, যে গ্রাম থেকে এক ঝাঁক মেয়ে এসে আপনাদের বাড়ির বৌমা হয়েছেন, লক্ষ্মী বৌমা হয়েছে, হতে পেরেছে কিনা আপনারাই সার্টিফিকেট দেবেন। আপনাদের বাড়ির মেয়েগুলো কিন্তু আমাদের পাড়ার লক্ষ্মী বৌমা হয়ে উঠেছে। এই যে একটা মেলবন্ধন তৈরি হয়েছে, আজকে আমার সৌভাগ্য হয়েছে কমলপুর থেকে আসছি, আমার ভাইঝি সম্পর্কে এসে আমাকে প্রণাম করে যাচ্ছে। অনুপবাবুর মেয়ে, আমার মামাতুতো বোন, হ্যাঁ সজলের বোন, সে এসে প্রণাম করে যাচ্ছে, জামাইবাবুরা দেখা করে যাচ্ছেন। এই যে আমাদের মধ্যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন হচ্ছে, এটাই কিন্তু আজকে বড় পাওয়া, এটা সবথেকে বড় পাওয়া। আমার ভীষণ ভালো লাগছে, আনন্দ হচ্ছে এখানে এসে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমার আরও 2-3টে প্রোগ্রাম থাকার জন্য আমার তো মামাতুতো ভাগনা, তার কিডনি ট্রান্সফার হবে, সে কটকের হাসপাতালে শুয়ে আছে। আগে সপ্তাহে একবার ডায়ালিসিস করতে হতো, এখন সপ্তাহে 2বার ডায়ালিসিস করতে হতে। নো অবজেকশন সার্টিফিকেটের জন্য মন্ত্রীমশাই বলছে যে আমি করে দেবো, কিন্তু কটক থেকে আসতে হবে একটা ইমেল আমাদের স্বাস্থ্য অধিকর্তার কাছে, তারপর আমি করতে পারবো। বাবা সেটা তুমি করো। বিডিও সাহেবের সঙ্গে গিয়ে এক্ষুনি কথা বলতে হবে, কারণ উনি নো অবজেকশন না দিলে
কটক হাসপাতাল দেবে না। অনেকগুলো জ্বালা যন্ত্রণার মধ্যে আছি, আমি একা নেই, আপনাদের বাড়িতে অনেক যন্ত্রণা সমস্যা আছে। মঞ্চে যারা বসে রয়েছেন, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব, তাতে ঘুমোনোর বিশ্রামের সময় নেই। হেডমাস্টার মশাই কয়েকজন বসে আছেন, কাল বাদ পরশু পরীক্ষা হবে, পরীক্ষা 4 দিন ধরে পরীক্ষা চলবে। বাচ্চাগুলোর অবস্থা মাস্টারমশাইরা আমরা বুঝতে পারছি। আমি বিনয়বাবুর সঙ্গে বলছি, বিনয়বাবু উদ্বোধক হয়ে তো মহা বিপদে পড়ে গেলাম। কেন না, প্রধান শিক্ষক আমি উদ্বোধন করছি সেই অনুষ্ঠানের, 1 সপ্তাহের জন্য এই এলাকার বাচ্চাগুলো এখানে সে লোভে যাত্রা শুনতে আসবে না রক্তচক্ষুর ভয়ে সে পরীক্ষা দিতে যাবে। তাই বিনয়বাবুর সঙ্গে কথা বলছিলাম, প্রথম বছর তো আয়োজক সংস্থা নিশ্চয়ই আন্তরিকতার সঙ্গে মানবিকতার সঙ্গে ভাববেন যে আগামী বছরে যখন এই প্রতিযোগিতাটা করবেন, হয় এই পরীক্ষার 2 সপ্তাহ আগে করে নিন, নইলে এর অন্তত পরীক্ষার জাস্ট পরের দিন করুন। আগামী বৃহস্পতিবার সমস্ত পরীক্ষা শেষ, শুক্রবার শনিবার হলে খুব ভালো হতো। মা মিষ্টি, আমি যখন জন্মেছিলাম আমার মুখে মিষ্টি দিয়েছিলেন কেন জানি না, আমি মাঝে মধ্যে এই টক কথা, ঝাল কথা, তেতো কথাগুলো বলে দিই, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার খুব ভালো লাগছে, সাগরদ্বীপের একটা ঐতিহাসিক মুহূর্তের আমি সাক্ষী হতে পেরেছি, আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তিনি সমূহ বা ব্যয়ভার বহন করে আজকে কলকাতায় তিনি সমস্ত যাত্রা অপেরার একটা প্রতিযোগিতা করে তিনি কি করছেন না, সেরা যাত্রা অপেরাকে সম্মানিত করছেন, অভিনেতা অভিনেত্রীদের সম্মানিত করছেন। শুধু তাই নয়, যারা বয়স্ক যাত্রা শিল্পী তাদের পেনশনের ব্যবস্থা করে দিয়েছেন, যারা সঙ্গীত শিল্পী সেই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। আজকে একটা মনসা সংক্লাব, মনসা পুজোকে কেন্দ্র করে একটা যুবগোষ্ঠী, তাদের এতটা দূরদৃষ্টি, এতটা যে মানসিকতা, এত অভিনব চেতনা, আমি আপনাদের কুর্নিশ জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। আজকে সাগরদ্বীপের 6টা যাত্রাপালা আসুক কি 8টা যাত্রাপালা আসুক, সেই তাদের একটা মঞ্চে তারা প্রদর্শন করার সুযোগ পাবে, আর তাদের মূল্যায়ন হবে। কি না, কলকাতা থেকে আজকে বিচারক আসছেন, তারাও হয়তো যাত্রার নির্দেশক, কেউ বই লেখেন, কেউ হয়তো অভিনয় করেছেন, তারা এসে সাগরদ্বীপের এই যাত্রাপালাগুলো, বিশেষ করে অ্যামেচার এবং যেগুলো আপনার প্রফেশনাল যে সমস্ত টিম আছে, তার একটা মূল্যায়ন হবে। এ অত্যন্ত আনন্দের এবং গর্বের। এই জায়গা থেকে আজকে সাগরদ্বীপের সমস্ত জায়গায় একটু আগেই দুঃখ করে বলেছিলেন হরিপদ বাবু যে আমরা সংস্কৃতির চর্চা করাটা আমার অত্যন্ত জরুরি, কারণ চতুর্দিকে অপসংস্কৃতির বেনো জল আমাদের সামাজিক বুননটাকে নষ্ট করে দিচ্ছে। আমি মনে করি এখানে যে অত্যন্ত শিক্ষামূলক যে বিনোদনমূলক এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন হচ্ছে, এখান থেকেই ধীরে ধীরে মোবাইল দেখা কমে যাবে। 3 ঘন্টা 4 ঘন্টার জন্য যদি আপনারা যাত্রা শোনেন, আপনারা তার ফাঁকে কিন্তু মোবাইলটাকে দেখে আপনার হৃদয়কে কলুষিত করবেন না, চোখটাকে আপনারা দূষিত করবেন না, আপনাদের বাড়ির ছেলেমেয়েরাও করবে না। এটা তো একটা ভালো চর্চা। সমস্ত জায়গায় কাবাডি টুর্নামেন্ট হচ্ছে রাতের বেলা, ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, ক্রিকেট হচ্ছে, বিভিন্ন ইতিবাচক কাজকর্ম হচ্ছে, এটা আমাদের জানতে হবে। এবং একটা খারাপ নেশার প্রতি যদি যুব সমাজ, ছাত্র সমাজ, আমরা বড়রা যদি আকৃষ্ট হয়ে ধীরে ধীরে চলে যাই, তাহলে তাদের ফেরাতে হবে। সেই ফিরিয়ে আনার জন্য যে মহৎ কর্তব্য, সামাজিক দায়িত্ব, সেটা এই ধবলাট, লালপুর, মা মনসা নিউ তরুণ সংঘ তারা পালন করছেন। তাই ভাই আমি আপনাদের সঙ্গে আছি। এবং আজকে আমি একটা বিষয় ভাবছিলাম যে যারা সেরা যাত্রাপালা তারা পুরস্কৃত হবে, যারা সেরা নট কিংবা যারা নটি তারা সম্মানিত হবেন। কিন্তু ডেবিউটেন্ট বলে একটা কথা আছে ইংরেজিতে, ক্রিকেটের যে খেলোয়াড়ের প্রথম অভিষেক হলো, সেই অভিষেক ম্যাচে বিশেষ কৃতিত্ব দেখানোর জন্য তাকেও সম্মানিত করা হয়। তাই প্রতি বছর যে যাত্রাপালা, সে অ্যামেচার হতে পারে বা অন্য কেউ হতে পারে, যদি নতুন কোনো পালা সংযোজন করে কেউ আসেন, তাহলে আমি 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 আমাদের অপরেশবাবু কিংবা আমাদের ভূঁইয়াবাবু যিনি রয়েছেন, আমাদের কৃপানন্দবাবু, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে নতুন একটা যাত্রাপালা যারা নিয়ে আসছেন। আমি শুনলাম মনোরঞ্জন বাবুর বিশেষ উৎসাহ দানে তাদের যে জনকল্যাণ, শিবপুর জনকল্যাণ সংঘ, তারা নাকি একটা যাত্রাপালাকে তারা তৈরি করছেন, তারা নিয়ে আসছেন এখানে। তাহলে নবাগত যে সমস্ত যাত্রাপালা, তাদেরকে যদি প্রথম বছরে আসার জন্য একটা পুরস্কার আপনাদের বাঁধা, তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি থাকবে। এইটা যদি আপনারা করতে পারেন, এটা একটা ভালো বার্তা যাবে। আর আমাদের সাগরদ্বীপের নাট্যচর্যার যিনি ভগীরথ, যিনি অপূর্ব রঞ্জন গিরি মহাশয়, তাকে আজকে পেলাম না আমরা যদি এর পরে এই যাত্রা প্রতিযোগিতা করার পরে যদি আপনারা মিলে স্যারের বাড়িতে গিয়ে
তাকে আজকে যাত্রা গৌরব, যাত্রা রত্ন ইত্যাদি একটা সুন্দর নাম করবেন কৃপানন্দবাবু। অত্যন্ত উদ্যমী মানুষ অপরেশবাবু। তার স্কুলে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা করেন, কোনো প্রাইমারি স্কুল পশ্চিমবঙ্গে এত করতে পারে না। আপনারা সেটা যদি তার বাড়িতে গিয়ে করে আসতে পারেন, একটা ভালো কাজ হবে। আর প্রতি বছর যারা যাত্রা শিল্পী আর যাত্রা করতে পারছেন না, ও অসুস্থ হয়ে পড়েছেন, তাদের আর্থিক অবস্থা ভালো নেই, যদি এই রকম কিছু যাত্রা শিল্পীর বাড়িতে যদি তার প্রয়োজন মতো যদি কিছু আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আমরা সবাই মিলে আমরা বেগিং করতে যাব। আপনারা যদি এরকম কালেকশন করতে যান, আমরা সাগরদ্বীপের বিভিন্ন জায়গায় বেগিং করতে যাব। হ্যাঁ, দিয়ে একটা ফান্ড রেজ করে আমরা সবাই নিজেরা আছি, নিজেরা একটা চাঁদা দেবো। আমি যদি দেখি যে না আমি কিছু সাহায্য করেছি, তাহলে আপনার কাছে গেলে কানে কানে জিজ্ঞেস করবেন, মাস্টারমশাই নিয়ে আসছেন, মাস্টারমশাই কত দিয়েছেন জিজ্ঞেস করবেন। তা আমার সামর্থ্য মতো যদি সবাই এইরকম করে একটা ফান্ড তৈরি করেন, আমি জানি আপনাদের এই স্থানটা আগামী দিনে 1 নম্বর স্থান হোক আর যাই হোক, আপনাদের এই স্থানে কেউ এগিয়ে আসতে পারবে বলে মনে হয় না। যদি এগিয়ে আসতেও পারে, দক্ষিণ সাগরে হচ্ছে যেমন উত্তর সাগরে যদি কোনো সংঘ আপনাদের দেখে অনুপ্রাণিত হয়ে এইরকম একটা প্রতিযোগিতার আয়োজন করেন, আমি মনে করি আজকে অপসংস্কৃতির যে বেনজল আমাদের সাগরদ্বীপের যে সুস্থ সামাজিক ব্যবস্থাটাকে আজকে তছনছ করে দেওয়ার একটা চেষ্টা, অপপ্রয়াস চালাচ্ছে, আমরা সেই অপপ্রয়াসটাকে বন্ধ করতে পারবো। এই দায়িত্ব শুধু এই সংঘের নয়, আমাদের সকলের। আমি এই কথা বলে আগামী 6 দিন যাত্রা ভালো হোক, কিন্তু যাত্রা যখন হবে বাইরের লিডগুলোকে অফ করে দিতে হবে। আমরা এত কষ্ট করে যাত্রা করছি আর আপনি বাড়িতে শুয়ে শুয়ে যাত্রা শুনবেন, সে হয় না। আপনার যাত্রা শোনার দরকার, চলে আসুন, এখানে বসার ব্যবস্থা করবেন। আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো পরের দিনে পরীক্ষা দিতে গিয়ে যেন আপনাদের বা আমাদের দিকে কৃপানন্দবাবু, অপরেশবাবু, আমি কিংবা বিনয়বাবু, দুধকুমারবাবু, আরও অনেক যারা শিক্ষক আছি, আমরা শিক্ষকের জায়গাটাকে পবিত্র রাখবো, অটল রাখবো, তারপরে সমাজ সংস্কার করব, সমাজ গড়ার স্বপ্ন আমরা দেখব এবং অপরকে দেখাবো। এইটা যদি করতে পারি, তাহলে এই উদ্যোগ অনেক বেশি ফলে ফুলে পত্র পল্লবে বিকশিত হয়ে আপনাদের একটা কাঙ্ক্ষিত জায়গা পৌঁছে দেবেন। এবং আমি বিশ্বাস করি যে সাগরদ্বীপের এই প্রয়াস পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে এটা নিশ্চয়ই আমাদের আগামী দিনে একটা নতুন সূর্যোদয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তুলবে। আমি এই কথা বলে মঞ্চে উপবিষ্ট যারা গুণীজন, আমি তাদের শ্রদ্ধা প্রথমে জানাইনি, আমি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে যথাস্থানে আমার বিনম্র প্রণাম, আমার শ্রদ্ধাবনত নমস্কার, আমার প্রীতি অভিনন্দন, মায়েদের বিশেষ করে প্রণাম, অন্যান্যদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার কথা এখানে আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আমরা শ্রদ্ধা সম্মান জানাবো ধবলার লালপুর মা মনসা নিউ তরুণ সংঘের পক্ষ থেকে আজকের উদ্বোধক শ্রদ্ধাভাজন সম্মানীয় শিক্ষক জয়দেব বাবুকে শ্রদ্ধা সম্মান জানাই। আজকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সামনে পরীক্ষা রয়েছে, একদম ইনডোরে চলবে আমাদের যাত্রা অনুষ্ঠান, কয়েকদিন ইনডোরে চলবে, আউটডোরে চলবে না। তো এই কথা বলেছেন, খুব সুন্দর বলেছেন। এরপরেই আমাদের মাইক্রোফোন তুলে দেব সেই ব্যক্তিত্বর হাতে। শুধু অল্প সময়ের মধ্যেই তিনি অতি সংক্ষেপে 2-4 কথা আপনাদের তুলে ধরবেন। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি সম্মানীয় মনোরঞ্জন প্রামাণিক মহোদয়। তিনি, আমি শুনলাম এইমাত্র যে তিনার একটা দল আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। ওনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মাইক্রোফোনের সামনে আহ্বান জানাবো বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শিক্ষক মনোরঞ্জন প্রামাণিক। आस्तिक मुनिर माता भोगनी बासुकी स्तोथा जरत्कारु मुनिर पत्नी माँ मनसा दब्बई नमस्तुते शीतलेत्तं जगत माता शीतलेत्तं जगत पिता शीतलेत्तं जगत धात्री शीतलायै नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकाकांत राधाकांत नमस्तुते। आमी देवी माता देवतार चरणे प्रथमे प्रणाम जानाई। तत्संगे प्रथमे आमी आमार कृतज्ञता एवं श्रद्धा शुभेच्छा जानाबो धबला लालपुर मा मनसा निउ तरुण संघेर যাত্রা উৎসবের আয়োজক কমিটি সকল সদস্য, সভাপতি কৃপানন্দ, অজয়, অমরেশ, মানিকবাবু, দয়ালবাবু থেকে শুরু করে এই লালপুরের যত সদস্যা রয়েছেন তাদেরকে আমি প্রথম শ্রদ্ধা জানাই। আজকের এই মহতি ঐতিহাসিক যাত্রা উৎসব 2024 লালপুর এই ঐতিহ্যমণ্ডিত নিউ তরুণ সংঘের মাঠে
যে মহতী সভার আয়োজন করা হয়েছে, আমি এইখানকার মানুষ, হয়তো আমাকে অনেকে জানেন, হয়তো জানেন না। দীর্ঘদিন আমি ছিলাম পূর্ব মেদিনীপুরে, পটাশপুরে, 18 বছর সেখানে ছিলাম। আমি 21 সালে এখানে এসেছি আমাদের সাগরে। 2-1টা বুথের পর আমার স্কুল অর্থাৎ লালপুর গোলকপুর জুনিয়র হাই স্কুলের আমি ভারপ্রাপ্ত শিক্ষক। তো সেই হিসাবে আমি আজকে আপনাদের এখানে আসতে পেরেছি। তৎসঙ্গে আজকের যে উদ্বোধক যিনি বঙ্কিমচন্দ্র হাজরা, প্রধান অতিথি নিমাই মহারাজ এবং নাট্যাচার্য অপূর্ব গিরি মহাশয়, ওনারা নেই, কিন্তু আমার এই শব্দ তরঙ্গের মধ্য দিয়ে ওনাদের কাছে আমার শ্রদ্ধা নিবেদন থাকলো। তৎসঙ্গে আজকে উপস্থিত অতিথিবৃন্দ, বিনয়বাবু থেকে শুরু করে, প্রলয়বাবু থেকে শুরু করে, স্বপনবাবু থেকে শুরু করে, হরিপদবাবু থেকে শুরু করে, পুষ্পেন্দুবাবু থেকে শুরু করে, নেপালবাবু থেকে শুরু করে, এখানে যতজন বাবু রয়েছেন, বিনয়বাবু থেকে শুরু করে মাস্টারমশাই, দুধকুমার বাবু থেকে শুরু করে সবাইকে আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। তৎসঙ্গে উপস্থিত গণদেবতা, এই এলাকার মায়েরা, বোনেরা এবং ভাইয়েরা, সবাইকে আমি শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জানাই। আমাদের দক্ষিণ সাগর এমন একটি জায়গায় যে এখানে আমাদের উৎসব সবসময় হয়ে থাকে। সেই উৎসবের একটা অঙ্গ প্রতিযোগিতামূলক যাত্রা লালপুর নিউ তরুণ সংঘের ব্যবস্থাপনায়। সত্যি একটা আনন্দের। আমি যখন প্রথম শুনলাম যে এখানে হবে, নমস্কার। মা মনসা দেবী এবং মা শীতলা দেবীর আতুল চরণে প্রণাম জানিয়ে মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় গুণীজনদের এবং সেই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার সঙ্গে যারা যুক্ত সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অভিনন্দন জানাবো আমার মা বোনেদের যারা আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত হয়েছেন। অভিনন্দন জানাবো গ্রামবাসীবৃন্দকে এবং বিশেষ পূর্ববর্তী বক্তা যারা বলে গেছেন, যাত্রা যেমন সমাজের দর্পণ, লোকশিক্ষার ধারক বাহক, কিন্তু এই যাত্রা শিল্প আজ থেকে 50 বছর আগে বা 40 বছর আগে যেভাবে মানুষ যাত্রার প্রতি আসক্ত ছিল কিংবা যাত্রাকে ভালোবাসত, বড় বড় কলকাতার অপেরা, এখানে টিকিট কেটে আমরা যাত্রা দেখেছি বা সবাই অপেক্ষা করে থাকতাম এই সময়টা, কালের নিয়মে সেগুলো সব হারিয়ে গেছে। তার অনেক কারণ আছে। আমরা সবাই জানি যে আমাদের চারদিকে বিনোদনের এত হাতছানি, এত মাধ্যম, যে যাত্রা এই শিল্পটা গ্রামীণ যারা ক্লাবের ছেলেরা কিংবা পাড়ার ছেলেমেয়েরা যাত্রা নাটক করতো, তারাও আগ্রহ হারিয়ে ফেলেছে। তাদের উৎসাহ দেওয়ার মতো বড়রা সেরকম একটা কিছু দেখাও যায় না। সাগরদ্বীপের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় যেসব বড় বড় অনুষ্ঠান হয়, প্রায় আমরা শুনি কলকাতার অপেরা, মেদিনীপুরের অপেরা, বেলদার অপেরা, কিন্তু সাগরদ্বীপে খোঁজ নিলে আমরা দেখব যে এই অপেশাদার এমেচার অনেক শিল্পী আছে যারা একটা সুন্দর পরিবেশ পেলে, একটু উৎসাহ পেলে, শ্রোতা দর্শকদের একটু সমর্থন পেলে তারাও কলকাতার মতো অপেরার সমতুল অভিনয় তারা করতে পারবে বা জনপ্রিয়তা পাবে। কিন্তু গেঁয়োযোগী ভিক পায় না। আমাদের মঞ্চে অনেকেই বসে আছেন আমার ভীষণ পরিচিত, খুব সুন্দর অভিনয় করেন। এই অমল ভাই থেকে, নেপাল ভাই থেকে শুরু করে ধনীবাবু, এরা সত্যিই খুব ভালো অভিনয় করেন, কিন্তু তাদের অভিনয়ের প্রচার নেই, তাদের জনপ্রিয়তা সেভাবে তৈরি হয়নি। আজকের এই মঞ্চ একদিকে যেমন অপসংস্কৃতির বিরুদ্ধে একটা প্রচারের মুখ হয়ে উঠবে, পাশাপাশি যাত্রাকে শিল্পের মর্যাদা দিয়ে প্রকৃত সমাজের বিভিন্ন যে সমস্যা, অসুবিধা, সমাজ জীবনে, পরিবার জীবনে বাস্তবে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হই, কষ্ট অনুভূতি আমাদের মধ্যে জমে থাকে, সেগুলোকে তুলে ধরবে, যেটা আমাদের পারিবারিক জীবনে অনেক সমস্যা থেকে মুক্তির পথ দেখাবে। আমি আশা করব আগামী 6 দিন এই রঙ্গমঞ্চে যারা অভিনয় করবে তারা প্রত্যেকেই আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা, আশা করব প্রত্যেকেই খুব সুন্দর অভিনয় করবে, আপনাদের আনন্দ দেবে, আমাদের আনন্দ দেবে। আপনারা কিন্তু প্রত্যেকে উৎসাহ দেবেন, কারণ উৎসাহ অনুপ্রেরণা না পেলে ভেতরের সত্তা প্রতিভা বিকশিত হতে পারে না। আমরা নিজের চেষ্টায় যতই যা করি না কেন, পেশাদার হতে গেলে, দক্ষতা অর্জনের জন্য
আমাদের একটু সাহায্যের দরকার হয়। একটু করতালি দেবেন, একটু অভিনন্দন জানাবেন, একটু তাদের সাহস দেবেন। দেখবেন এই মঞ্চের পরের মঞ্চে তারা আরও অনেক বেশি, অনেক ভালো সুন্দর অভিনয় তারা তুলে ধরবে। জয়দেববাবু যে কথা বলেছেন, মহাঞ্জনবাবু একই কথা বলেছেন, আমিও বলছি। বিভাস ভাই যদিও ছিলেন, কিন্তু মনে হয় একটু অসতর্কতার ভুলও হয়ে গেছে। পরীক্ষা চলছে এখন, একটু রুটিনটাকে মাথায় রেখে অনুষ্ঠানটা করলে কোনো সমস্যা হতো না। আগামী দিনে এটাকে একটু মাথায় রাখতে হবে। আর মনোরঞ্জনবাবু যেটা বলেছেন খুব সত্যি কথা, যেহেতু আন্তঃসাগর প্রতিযোগিতা হচ্ছে, সেক্ষেত্রে একেবারে সাগরের যাত্রা শিল্পীদের নিয়ে মঞ্চটা, অভিনয়টা, পুরো যাত্রাটা যদি পরিচালিত হয়, তাহলে আমাদের এই সাগরের ভেতরের প্রতিভাগুলোকে আমরা চিনে নিতে পারবো। বাইরের থেকে এসে নায়ক নায়িকারা যদি কোনো ক্লাবের মধ্যে যুক্ত হয়ে যায়, ক্লাবের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে তারা নিঃসন্দেহে হয়তো যে সকল ক্লাব শতফুল বিকশিত হোক, আমার এই মঞ্চ থেকে অনেক অনেক আমাদের বাড়ির অভিনেতা অভিনেত্রীরা তারা উঠে আসুক এবং পরবর্তী সময়ে তারা প্রতিষ্ঠা অর্জনের পাশাপাশি সুনাম অর্জন করুক। সাগরদ্বীপের অন্যান্য গৌরবের সঙ্গে যাত্রা শিল্পও একটা গৌরব হিসাবে গড়ে উঠুক, এই শুভ কামনা করি। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শ্রদ্ধা সম্মান জানাবো মাসুদ সাহেব বিনয়বাবুকে। তিনি অতি সংক্ষেপে খুব সুন্দর কথা বললেন। আর তিনি আমাদের প্রতিশ্রুতি দিলেন যে কয়েকদিন যাত্রা হবে, মাঝে মধ্যে তিনি আসবেন। আমরাও আয়োজক কমিটির পক্ষ থেকে, নিউ তরুণ সংঘের পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনি যাত্রা কয়েকদিন আসবেন। ধন্যবাদ। তো এখানে অনেক জ্ঞানীজন গুণীজন রয়েছেন যারা সুন্দরভাবে বলতে পারেন, কিন্তু আজকের এই মঞ্চে সবাইকে হয়তো বলতে দিতে পারলাম না, এটা খুবই কষ্টকর লাগছে। তো এরপরে আমাদের গানদল রয়েছে বা অন্যান্য অনুষ্ঠান রয়েছে, আপনারা দেখবেন। আর সবাইকে বলি, আপনারা যারা দূরে দাঁড়িয়ে আছেন, সামনে চেয়ার দেওয়া রয়েছে, বসুন। এরপরে যাকে আমি মঞ্চে ডেকে নেব বা মাইক্রোফোনের সামনে ডেকে নেব, আপনাদের সামনে খুব সুন্দর বক্তব্য রাখবে, শুনবেন। আর একটা নাচ রয়েছে, আপনারা দেখবেন। তাই আপনারা সবাই সামনে চলে আসুন। ছোট্ট করে হলেও বলার জন্য আমি মাইক্রোফোনের সামনে সেই ব্যক্তিত্বকে ডেকে নেব। আপনারা জানেন আমাদের বিশেষ করে যেটা একটু আগে বিনয়বাবু বললেন যে ধোবলাট অঞ্চলের অনেক রয়েছেন, সত্যি কথা, ধোবলাট অঞ্চলে সত্যি অনেক জ্ঞানীজন গুণীজন রয়েছেন, যেখানে বঙ্কেশবাবুর মতো আমাদের সাগরের ভগীরথ রয়েছেন, অনেকেই রয়েছেন এই মাটিতে যাদের জন্ম। সত্যি কথা বলতে সেই মাটিতে যাত্রা উৎসব চলছে, এটা আরও বিরল দৃষ্টান্ত। তো আমি মাইক্রোফোনের সামনে ডেকে নেব সেই বিখ্যাত অভিনেতা, সেই অভিনেতাকে মঞ্চে ডেকে নেব মাইক্রোফোনের সামনে। তিনি হচ্ছেন সম্মানীয় অমলবাবু, অমল মেড্ডা মহাশয়। তিনি দুরন্ত অভিনয় করেন, শুধু অভিনয় নয়, বিশিষ্ট সমাজসেবী। আপনারা জানেন আমাদের বাবা লোকনাথ তরুণ সংঘ ছয়েরগেরি, তারই তিনি একজন দায়িত্বরত কর্মকর্তা এবং বিশিষ্ট অভিনেতা, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় অমলবাবু, অমল মেড্ডা মহাশয়কে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। তিনি অতি সংক্ষেপে আপনাদের সামনে দু চার কথা তুলে ধরছেন তার অভিনয়ের সুলভ কণ্ঠস্বর দিয়ে। নমস্কার। প্রথমে মঞ্চে উপস্থিত সকল গুণীজনকে আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান, প্রণাম, নমস্কার নিবেদন করি। সামনে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করি। আজকে যে প্রতিযোগিতামূলক যাত্রা উৎসব ও মিলন মেলা পরিচালনায় ধবলাট লালপুর মা মনসা নিউ তরুণ সংঘ প্রায় 5 মাস আগে যখন ওনারা সিদ্ধান্ত নেবেন যে যাত্রা প্রতিযোগিতা করবেন, তখন একটা মিটিং ডেকেছিলেন ওনারা, এসেছিলাম। আমি তো সত্যি গর্বিত যে আমরা অনেক বছর ধরে যাত্রা করছি, যাত্রার সাথে যুক্ত। আমরা সংঘর্ষী ক্লাবে যখন যাত্রা করতাম, অ্যামেচার যাত্রা, প্রায় আজ থেকে 35 বছর আগে, তখন থেকে যাত্রার সাথে যুক্ত। বছরে একটা দুটো অ্যামেচার যাত্রাপালা করতাম। পরবর্তী সময় পুষ্পাঞ্জলি নাট্যমঞ্জুরি, তার পরবর্তী সময়ে লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরি, প্রায় 11 বছর আমাদের চলছে। এই সমস্ত যাত্রাতে যুক্ত থেকে আমরা যেটা দেখেছি, অত্যন্ত যন্ত্রণা নিয়ে যাত্রা করতে হয়।
যারা অ্যামেচার প্রতিযোগিতামূলক যাত্রায় অংশগ্রহণ করছেন, 6 দিনব্যাপী যাত্রা হবে, যে ক্লাব কর্তৃপক্ষরা অংশগ্রহণ করবেন, তার মধ্যে মনোরঞ্জনদা বলছিলেন যে 40 থেকে 45,000 টাকা খরচ। শুধু এই খরচটা শেষ নয়, খরচের সাথে সাথে যে স্বার্থত্যাগ, যে মেহনত করতে হয়, সত্যি এটা সকলের দ্বারা সম্ভব হয় না। মঞ্চে উপস্থিত আছেন আমাদের স্বপনদা, উনি ভালো অভিনয় করেন, গান করেন, আবার বিশিষ্ট সমাজসেবক, রাজনীতি করেন, সাগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, দায়িত্বের সঙ্গে কাজকর্ম করছেন। তার মাঝে থেকেও এই বিনোদনের সাথে তিনি যুক্ত থাকেন, আমাদেরকে থাকার জন্য উৎসাহিত করেন। আমরা সত্যি ধন্য, গর্বিত। গ্রিসের যা ধাতু থেকে উৎপত্তি হয় এই যাত্রা শিল্প, কেউ কেউ বলেন 500 বছরের পুরনো, আবার যারা যাত্রা নিয়ে গবেষণা করছেন তিনারা বলেন 2000 বছর পূর্বে এই যাত্রা সৃষ্টি হয়েছে। তখন লীলা কীর্তন থেকে যাত্রা হয়েছে। এই যাত্রা 2000 বছর আগের নাকি সৃষ্টি। এই যাত্রা ঠাকুর রামকৃষ্ণদেব করেছেন, আবার এই যাত্রা শ্রী চৈতন্যদেবও করেছেন। শ্রী শ্রী চৈতন্যদেব লীলা কীর্তন করেছেন, পালা কীর্তন করেছেন, রামকৃষ্ণদেব যাত্রা করেছেন, এবং যাত্রাতে তিনার যে বন্ধু বান্ধবরা ছিল তাদেরকে উৎসাহিত করে যাত্রাতে নিয়ে এসেছিলেন। তিনার এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পারিবারিক সমস্যার জন্যে অ্যামেচার যাত্রা করতে করতে যাত্রাটা বন্ধ করে দিয়েছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তিনি তাকে পরামর্শ দিয়েছিলেন যে না, সত্যি হচ্ছে যাত্রাটা তো লোকশিক্ষার আদি মাধ্যম, এই যাত্রাটা তুমি ছেড়ো না ভাই। এই যাত্রাতে লোকশিক্ষা হয়, এটা ব্যক্তি স্বার্থের চেয়ে সমাজের স্বার্থ জড়িয়ে আছে, সমাজের মানুষের স্বার্থ জড়িয়ে আছে, সামাজিক যে পরিকাঠামো, সামাজিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতির স্বার্থ জড়িয়ে আছে। তাই তুমি যাত্রা ছেড়ো না। ঠাকুর রামকৃষ্ণদেবের কথা মেনে নিয়ে তিনি পরবর্তী সময় যাত্রা ছাড়লেন না, তিনি আজীবন যাত্রা করে গেলেন। আমরা যাত্রার সাথে যুক্ত থাকার কারণেই যাত্রার বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই। উদ্বোধক, সম্মানীয় উদ্বোধক তিনি বলছিলেন জয়দেববাবু যে কলকাতাতে যাত্রা উৎসব হয়, 1 মাসব্যাপী যাত্রা উৎসব হয়। দুর্ভাগ্য আমাদের মতো শিল্পীরা সেখানে সুযোগ পাই না। তবে 1 বছর 2014 সাল কি 15 সাল হবে, যে বছর আমরা বোবা ভগবান বোকা শয়তান করি, সে বছর আমরা যাত্রা উৎসবের সুযোগ পেয়েছিলাম। আর সেদিনটি ছিল 14ই জানুয়ারি, গঙ্গাসাগর মেলার দিন। আর 13ই জানুয়ারি আমাদের কাছে খবর আসছিল 14ই জানুয়ারি যাত্রা উৎসবে অংশগ্রহণ করতে হবে এই লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরিকে। আমরা সেদিন মন্ত্রী সম্ভবত অরূপবাবু উপস্থিত ছিলেন আমাদের সাগরে। আমরা যোগাযোগ করছিলাম, তখন বিধায়ক সদ্যেয় বঙ্কিমবাবু, যোগাযোগ করছিলাম, কিন্তু কোনোভাবে আমাদের এত মালপত্র নিয়ে আমরা যেতে পারলাম না। আমরা সেই 13 তারিখে রাত্রিতে না করতে বাধ্য হলাম, আর 14 তারিখে অন্য দল দিয়ে সেখানে যাত্রা উৎসব হলো, আমরা অংশগ্রহণ করতে পারলাম না। পরবর্তীতে আর কোনো দিন আমরা সেই যাত্রা উৎসবে সুযোগ করতে পারিনি। কিন্তু ভ্রাম্যমাণ যাত্রা প্রতিযোগিতা যেটা হয়, অ্যামেচার যাত্রা প্রতিযোগিতা, গত বছর হয়েছে, তার আগেও হয়েছে, আমরা অংশগ্রহণ করি। কেমন হয়, কিছু কিছু সংস্থা ভ্রাম্যমাণ যাত্রা প্রতিযোগিতা করে, তারা বিচারক পাঠিয়ে দেয় বিভিন্ন জায়গাতে, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, বীরভূম, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এইসব জায়গাতে 28টা জেলাতে 28টা দল অংশগ্রহণ করে। আর বিচারক নির্দিষ্টভাবে এই 28 দিন ব্যাপী বিভিন্ন জেলাতে গিয়ে বিচার করেন, করে কলকাতার কোনো এক জায়গাতে, এবছর হয়েছে, গত বছর হয়েছে, কোনো এক জায়গাতে তার পুরস্কার বিতরণী সভা হয়। আমাদের সৌভাগ্য যে আমরা ওতে অংশগ্রহণ করেছিলাম। গত বছর নিলাম হলো স্বাধীনতা যাত্রাপালা, তাতে আমরা 3য় স্থান সারা পশ্চিমবঙ্গব্যাপী যে ভ্রাম্যমাণ যাত্রা প্রতিযোগিতা হয়েছিল, 3য় স্থান অধিকার করতে পেরেছিলাম। ভ্রাম্যমাণ, অ্যামেচার এবং শৌখিন যাত্রা প্রতিযোগিতা, সেখানে প্রফেশনাল কথাটা ছিল না।
শৌখিন যাত্রা দল হিসেবে আমরা কিন্তু অংশ নিয়েছিলাম। তৃতীয় স্থান অধিকার করেছিলাম। গত 15ই মার্চ কলকাতাতে পুরস্কার বিতরণী সভা ছিল, সেখানে আমাদের শ্রদ্ধেয় পিকুদা দেবজিৎ মাইতি, যে বঙ্কেশবাবুর ভাইপো, পিকুদা হিসেবে সকলেই চেনেন অভিনেতা, আমাদের সাথে ছিলেন। তিনি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন, আমি পেয়েছি আপনাদের আশীর্বাদ নিয়ে। আরেকজন আমাদের নায়িকা ছিল অঞ্জলি রাউত নামখানার, তিনিও পেয়েছেন। তাই এটা আপনাদের আশীর্বাদই সম্ভব। আমার বেশি কথা নয়, কারণ পরে মায়ের মাঙ্গলিক গান হবে। যাত্রা নিয়ে অনেক কথা আছে। যাত্রা করতে গিয়ে অনেক শিল্পী, অনেক প্রযোজক, অনেক পরিচালক একবার সর্বশান্ত হয়ে গেছেন শুধু যাত্রাকে ভালোবাসতে গিয়ে। আর আমরা যাত্রা করি শখে। আমাদের যা ভাঙতি মানে খরচ খরচা হয়, মনোজনদা বলছিলেন অ্যামেচারে 45,000 টাকা খরচ হয়। সত্যি তো, আমাদের দল করতে গিয়ে প্রায় 26-28,000 টাকা খরচ হয়। সেই খরচটা কোনো রকম করে পেমেন্ট করা হয়। যারা লাইট, মাইক কিংবা মহিলা শিল্পী আছেন, সুরপাটি আছেন, তাদেরকে দিতেই শেষ হয়ে যায়। আর একটা কথা বলি, যাত্রা হচ্ছে লোক সংস্কৃতির আদি মাধ্যম। যাত্রা সুস্থ সংস্কৃতি গঠনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। যাত্রা হচ্ছে আমার আপনার পরিবারের শিক্ষক। সুস্থ সমাজ গঠন করতে আমাদের এই অগ্রণী ভূমিকাকে, কিংবা আজকের এই যাত্রা প্রতিযোগিতা থেকে আরও উদ্যোগী হয়ে আরও অন্যান্য ক্লাব কর্তৃপক্ষ তারা অপসংস্কৃতিকে দূরে সরিয়ে দিয়ে ড্যান্স হাঙ্গামা কিংবা বাউল হাঙ্গামা কিংবা এরকম যা অপসংস্কৃতি আছে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে তাদের যে নানান অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে যাত্রাকে প্রাধান্য দেবে। যাত্রা ইতিহাসে 60-এর দশক 70-এর দশকে যাত্রা একবারে স্বর্ণ শিখরে পৌঁছে গিয়েছিল, কিন্তু পরবর্তী সময় যাত্রা একটা ভাটা এসেছিল। যাত্রাতে আমরা যখন 2001 সাল, 2 সাল, 3 সালে যাত্রা করেছি, দর্শক নিয়ে 200-300 দর্শক নিয়ে আমাদের যাত্রা করতে হয়েছে। এখন আবার যাত্রার জোয়ার এসেছে, এই নবজোয়ার এসেছে যাত্রাতে। এই যাত্রা আবার প্রতিষ্ঠিত হবে গ্রামের অভ্যন্তরে। আর এই যাত্রাই পারবে সুস্থ সমাজ গঠন করতে, যাত্রাই পারবে অপসংস্কৃতিকে দূরে সরিয়ে দিয়ে সুস্থ সংস্কৃতির পীঠস্থান হিসেবে আমাদের মেলা প্রাঙ্গণগুলোকে সেই পীঠস্থানে পরিণত করতে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। একটা ছোট্ট ডায়ালগ বলেই আমি আমার কথা শেষ করব। পৌরাণিক বই আমরা করছিলাম ঠিক আজ থেকে প্রায় 22 বছর আগে। মানুষের ঠাকুর মাসাই তো ভালো জানবেন, আমাদের হরিপদবাবুর সদ্য প্রণম্য, যাত্রার সাথে প্রায় আজীবন যুক্ত। আর আমরা ওনাদেরকে দেখেই আমাদের পরবর্তী সময় যাত্রাতে আসা। আর এই যাত্রাতে যদি নতুন প্রতিভা আসে, সেটাই হবে আমাদের এই যাত্রা প্রতিযোগিতার সার্থকতা। নতুন মেয়ে আসছে না, নতুন ছেলে আসতে চাইছে না। নতুন ছেলে মেয়ে আসলে আমাদের এই যাত্রা সার্থক হবে, প্রতিযোগিতা সার্থক হবে। চাকা ঘুরে গেছে পাপ, চাকা ঘুরে গেছে, মনে করো সেদিন একদিন আর আজ একদিন। সেদিন মনের দুরাকাঙ্ক্ষা পূর্ণ করতে ধর্মময় কৌশলের তরুণদারে এই অশান্তই জানিয়েছিল তোমার শ্রদ্ধার অভিনন্দন। আর আজ এসেছে তো পাপের ধ্বংস করে এই ধর্মময় কৌশলের বুকে ধর্মের প্রতিষ্ঠা করতে। তুমি পাপী, তুমি করবে ধর্মের প্রতিষ্ঠা? না না, আমি করব ধর্মের প্রতিষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, আমি পাপী আর তুমি পাপ, তুমি আমার মহাগুরু, আর সেই গুরুকে হত্যা করেই আমি করব ধর্মের প্রতিষ্ঠা। নমস্কার। আমরা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবো সম্মানীয় অমলবাবুকে, অমল মেধা মহাশয়কে। তো আমাদের আপনারা জানেন এখানে লাইভ চলছে, আমাদের লাইভ মাসমশাই কি লাইভ, আমাদের সাগর টিউব লাইভ চলছে। আমাদের সুখদেব বাবু তিনি লাইভ করছেন। এই অনুষ্ঠান সারা পশ্চিমবাংলা নয়, বিভিন্ন মানুষ দেখতে পাচ্ছেন। তো আমরা পরবর্তী আমরা অতিথিবর্গকে মাইক্রোফোনের সামনে ডেকে নেওয়ার আগে একটি ছোট্ট নাচ রয়েছে, সেই নাচ রিঙ্কিকে আমি ডেকে নেবো। রিঙ্কি মঞ্চের সামনে চলে এসো। আর গান রেডি হয়ে গেছে তো? রিঙ্কি মঞ্চের সামনে একটি নাচ হবে, তার কারণ পরবর্তী আমরা ডেকে নেব সেই সম্মানীয় স্বপনবাবুকে, যার সুরেলা কণ্ঠস্বর, যার কথা আপনাদের অন্তর্নিহিত একদম হৃদয় বিদারক করা কথা তিনি আপনাদের সামনে আজকে তুলে ধরবেন। সেই ওনাকে ডেকে নেওয়ার আগেই সবার অতিথিবর্গদের বিশেষ সম্মানিত করতে একটি নাচ আমরা প্রস্তাবিত করব। আমরা মা মনসা নিউ তরুণ সংঘের পক্ষ থেকে রিঙ্কিকে আসার জন্য আহ্বান জানাব। চলে এসো রিঙ্কি, রেডি? গান ছাড়ো, সামনে নিচে নাচ রয়েছে তো, চলে এসো রিঙ্কি, এখানে চলে এসো।
রেডি, শুরু করো। রিঙ্কি অনেক পুরনো শিল্পী, অনেক দিন ছোট্ট অবস্থা থেকে রিঙ্কিকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি। শুরু। খুব সুন্দর। তো রিঙ্কিকে সুন্দর নাচার জন্য আমাদের মামনসা নিউ তরুণ সংঘের পক্ষ থেকে বিশেষ সম্মানে সম্মানিত করলাম। হাতের তালি দিয়ে একটু অভিনন্দন জানাবেন। ধন্যবাদ। এসো। তো আজকে যে কথা আপনাদের সামনে আমি বারংবার বলেছি, আবার বলছি, আমরা ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে ত্রুটি স্বীকার করে নেব। এখানে অনেকেই ছিলেন, বিশেষ করে আমাদের মাসমশাই উমেয়বাবু, আপনারা জানেন আমাদের প্রধান শিক্ষক আমাদের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আমাদের লালপুর, তিনি সুন্দর অভিনয়ও করেন। আর তিনি আজকের মঞ্চে ছিলেন, সঙ্গে আমাদের সম্মানীয় সুবলবাবু রয়েছেন, ওনারা খুব সুন্দর বক্তব্য রাখেন। কিন্তু পরবর্তী আমাদের যে নাচ আমাদের গান দল রয়েছে, আমি গান দলের নামটা একটু পরে ভুলে গেলাম, কি নামটা বলছিল আমাকে দাদাভাই। তো সেই দলের গান দল রয়েছে, আর আমাদের মধ্যে রয়েছেন যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি অক্লান্ত পরিশ্রম করে সেই সুদূর নামখানা থেকে ছুটে এসে আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন। এতক্ষণ ধরে তাকে বসিয়ে রেখেছি আমরা, অক্লান্ত পরিশ্রম করে তিনি এসেছেন। আর আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই, চারিদিকে এখন সবাই ব্যস্ত রয়েছেন, যে যার কাজেই ব্যস্ত রয়েছেন, কাজটা আপনারা সবাই জানেন। তো আসুন এবারে মাইক্রোফোন তুলে দেবো সেই ব্যক্তিত্বর হাতে, সাগরদ্বীপের আপামর জনসাধারণের অত্যন্ত কাছের মানুষ, মনের মানুষ। সাগরদ্বীপের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, প্রত্যেকটি অনুষ্ঠানে যাকে না হলে সত্যি কথা বলতে কি অনুষ্ঠান স্বয়ং সম্পূর্ণ হয় না, তিনি অন্য কেউ নয়, আমাদের সাগরদ্বীপের একজন কৃতি সন্তান। আপনারা জানেন সম্মানীয় স্বপনবাবু, কখনো তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, কখনো তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, বর্তমান সাগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। আজকের আমাদের তরুণ সংঘের আমন্ত্রিত অতিথি শ্রদ্ধাভাজন প্রণব স্বপনবাবু, ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছে তার মূল্যবান কথাগুলো শোনার জন্য। তার আগে সবাই মিলে করতালি দিয়ে ওনাকে আশীর্বাদ করব। ধন্যবাদ। নমস্কার। প্রথমেই
শ্রী শ্রী মা মনসা দেবীর চরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। শতকোটি ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি শ্রী শ্রী গ্রাম্য মাতা শীতলা দেবীর চরণে, অন্যান্য দেবদেবীর চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। দ্বিতীয়ত আমি প্রণাম নিবেদন করব আমরা যারা সমাজের মানুষ, আবার মানুষের আশীর্বাদ শুভেচ্ছাকে পাথেয় করে প্রশাসনিক দায়িত্ব পালনে যারা আমরা জনপ্রতিনিধি, আমাদের কাছে গণদেবতাই কিন্তু দেবতা। আরাধ্য দেবদেবীকে আমরা কোনোদিন চোখে দেখিনি, যাদের আশীর্বাদ শুভেচ্ছায় আমাদের পরিচয়, সম্মান বা জায়গা তৈরি হয়, প্রকৃত দেবতা হচ্ছে পবিত্র গণদেবতা। তাই আপনাদের নতমস্তকে আমি প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি। সামনে যারা উপবিষ্ট রয়েছেন, আমার দাদা, ভাই, মা, কাকা, জ্যাঠা যারা আজকের উপস্থিত রয়েছেন, আপনাদের নতমস্তকে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি। একটি আলাদা আঙ্গিকের অনুষ্ঠান, শুভ সূচনার অনুষ্ঠান আজকের অনুষ্ঠিত হচ্ছে। ধবলাট লালপুর মা মনসা নিউ তরুণ সংঘের আয়োজনে লোকশিক্ষার প্রসারে যাত্রা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিভা বিকাশ এবং সমাজ সংস্কৃতি অপসংস্কৃতি রোধের প্রয়াসে প্রতিযোগিতামূলক এমেচারদের আমন্ত্রণ করে এনে 6 দিনব্যাপী যে যাত্রা প্রতিযোগিতার আয়োজন, সংস্কৃতি মনস্ক নদীবেষ্টিত এই দ্বীপে একটি নতুন ধরনের উদ্যোগ সমাজ চেতনায় তাদের কর্মকর্তা আমাদের কৃপানন্দবাবু থেকে শুরু করে, অপরেশবাবু থেকে শুরু করে, অমরেশবাবু থেকে শুরু করে অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন, দয়ালবাবু সহ, তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সংস্থার আয়োজনে যারা আমন্ত্রিত অতিথি, আস্তে আস্তে করে কাজের প্রয়োজনে অনেকে চলে গেছেন, দীর্ঘক্ষণ অনুষ্ঠান চলছে। উদ্বোধন করেছেন শিক্ষারত্নপ্রাপ্ত প্রধান শিক্ষক খান সাহেব আবাদ উচ্চতর বিদ্যালয়ের জয়দেব দাস মহাশয়। যাত্রা জগতের প্রবাদ প্রতিম সুরকার ব্যক্তিত্ব বীরেনবাবু ছিলেন, বীরেনজানা। এখনও রয়েছেন আমার অভিভাবক তুল্য, আজীবন যাত্রা জগৎ এবং সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সঙ্গে এখনও তিনি প্রতিনিয়ত যুক্ত রেখে চলেছেন আমাদের পরম শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক হরিপদ মণ্ডল মহাশয়। এবং আজকের মঞ্চে শ্রদ্ধেয় বিনয়বাবু, প্রধান শিক্ষক শ্রীরাম গঙ্গাসাগর, আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় সুবল ভঞ্জ রয়েছেন, প্রাক্তন সদস্য, বিশিষ্ট সমাজসেবী, সংস্কৃতি মনস্ক মানুষ। যাত্রাশিল্পী আমাদের বিশিষ্ট সমাজসেবী অমলবাবু বক্তব্য রেখেছেন। আমাদের মাস্টারমশাই, তিনিও অভিনয় করেন। মনোরঞ্জনবাবু বক্তব্য রেখেছেন, চলে গেছেন। নেপালবাবু আছেন, পুষ্পেন্দুবাবু আছেন। অনেকে আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং প্রবীণ মানুষজন মঞ্চে বসে রয়েছেন। আজকের মঞ্চটা সংস্কৃতি জগতের শিক্ষামূলক প্রসারের একটি নক্ষত্রখচিত মঞ্চ তৈরি করেছিলেন আয়োজক সংস্থা। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। প্রত্যেক আমন্ত্রিত ব্যক্তিবর্গকে আমি আমার যথাযোগ্য প্রণাম শ্রদ্ধা জানাই। আর একজনকে প্রণাম করে আমি দু একটি কথা বলবো, অনেকক্ষণ কথা চলছে, বেশিক্ষণ সময় নেব না। তিনি আজকের অনুষ্ঠানের সঞ্চালক। অনেকেই আপনারা জানেন না, আমি যখন স্কুল পড়ুয়া ছাত্র, আমার মাইক্রোফোনে কথা বলার খুব ইচ্ছা জাগত। আজকের ঘোষক সেদিনের এই যাত্রার প্রচারক, সাগরদ্বীপের সর্বশ্রেষ্ঠ যাত্রার প্রচারক, রিক্সা ভ্যান থেকে শুরু যাত্রার প্রচার করেছেন, সকলেই জানেন, ঈশ্বরবাবু। প্রচার করে যখন যেতেন, আমি পেছনে ধাওয়া করতাম, একটু মাইক্রোফোনে কথা বলা শিখব। সময়ের ফাঁকে মাইক্রোফোন দিয়ে, উৎসাহ দিয়ে, কোনো কোনো মঞ্চে পাশে দাঁড়িয়ে সাহস দিয়ে বলতে যিনি শিখিয়েছিলেন, আজকের আমার মাইক্রোফোনে কথা বলার যিনি শিক্ষাগুরু, তিনিও আমার কাছে গুরুদেব। আমি ওনার চরণে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি, সম্মানীয় শ্রদ্ধেয় ঈশ্বরনারায়ণ মণ্ডল মহাশয়কে। সবাই বলেছেন
আমার বয়স তেমন নয়, অভিজ্ঞতাও আমার তেমন নয়, কিন্তু সামাজিক একজন মানুষ হিসেবে এটা দেখেছি, 10 টাকা কি 50 টাকা টিকিট বড় কথা নয়। সাগরদ্বীপের বিভিন্ন প্রান্তরে এখনও নাম শুনি নট্য ময়দান, অর্থাৎ নট্য কোম্পানি কলকাতার চিতপুরের সবথেকে বড় যাত্রা কোম্পানি অর্থাৎ যাত্রা দল সাগরদ্বীপে পা রেখে যাত্রা অনুষ্ঠান করেছে আজ পর্যন্ত, এবং যতদিন সাগরদ্বীপ থাকবে সেই মাঠ বা যে জায়গায় যাত্রা অনুষ্ঠান হয়েছিল নট্য ময়দান নামে খ্যাত হয়েছে, তাই তো? ভৈরব গঙ্গোপাধ্যায় যাত্রার লেখনী শক্তি, বাংলার শিক্ষা প্রসারে যাত্রা শিল্প দিয়ে সমাজ চেতনায় অনেক শিক্ষিত লোকের বুকের চিন্তাভাবনাকে পরিবর্তন করে দিয়েছে যাত্রার লেখক ভৈরব গঙ্গোপাধ্যায় প্রয়াত। তার লেখা বই আজ পর্যন্ত আমাদের প্রত্যেকটা জায়গায় যাত্রার নামকরণ পরিবর্তন করে বর্তমান যাত্রা চালিত যে সকল সংস্থা যাত্রা করছেন তারা পরিচালনা করছেন। 50,000, 70,000, 1 লক্ষ টাকা আমরা সেই যাত্রা বুক করে কিন্তু যাত্রা দেখছি। ভৈরব গঙ্গোপাধ্যায় লিখিত বই যেসব জায়গাগুলো হয়েছে, নাম শুনলে চ্যারিটি প্যান্ডেল, হাজার হাজার কাতারে কাতারে সাগরদ্বীপের বিভিন্ন মানুষ আমরা জমায়েত হতাম। চ্যারিটি যাত্রা, 50 টাকার টিকিট, নির্দিষ্ট সময় ঘন্টা পড়বে, 3 থেকে 3 ঘন্টা যাত্রাগান হবে, আর সেই যাত্রা শোনার জন্যে আমরা পাগল ছিলাম, সংস্কৃতি মনস্ক মানুষ। মাঝখানে কয়েকটা বছর কেটে গেছে দেখুন, আর চ্যারিটি আসে না। আমাদের সদ্য জয়দেববাবু বক্তব্যে বলছিলেন, বসে বসে শুনছিলাম, আমাদের মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ চিত্ত বিনোদন বা সংস্কৃতি চর্চার মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন অ্যান্ড্রয়েড মোবাইলে যাত্রা দেখি, অলোক মানে কাকলি অনলের জুটি, অন্যান্য যাত্রা দেখি। ত্রিদীপ ঘোষ বোধহয় কিছুদিন আগে মারা গেছেন, খলনায়ক ছিলেন, এখন অনেক নামকরা খলনায়ক এসেছে। কিন্তু চ্যারিটিটা আর কিন্তু আমাদের সাগরদ্বীপকেই দিয়ে মূল্যায়ন করি, চ্যারিটিটা কিন্তু আর আজকের হয় না। আবার 12 মাসে 13 পার্বণ হিন্দুর সনাতন ধর্মের যে উৎসব আমরা করি, এই আজকের মহাদেবের মাসে, চৈত্র মাসে সাগর থেকে কচুবেড়িয়া প্রত্যেকটি গ্রাম মহল্লা মেন রাস্তা ধরে আপনি একবার ঘুরে আসুন গোটা সাগরদ্বীপ, এমন কোনো পাড়া নেই, এমন কোনো গ্রাম পঞ্চায়েত নেই যেখানে মাইকের আওয়াজ শুনতে পাবেন না পুজো অর্চনা বা অনুষ্ঠান চলছে। এত উৎসব বেড়েছে, মায়েদের গৌরাঙ্গ সেবা থেকে, মনসা পূজা থেকে, নতুন নতুন আগিকে পুজো, পুরনো পুজোগুলো তো আছেই, কিন্তু সেই পুজোকে ঘিরে যে অনুষ্ঠান উৎসব, সেই উৎসবে কিন্তু ভেরি রিসেন্ট অমলবাবু বলছিলেন মনে হয়, ভেরি রিসেন্ট একটু যাত্রা করার প্রবণতা বেড়েছে। মাঝখানে কিন্তু অন্যান্য অনুষ্ঠানের ঝুঁকি আমাদের বেড়ে গেছিল, যেটা সব প্রত্যেকে বক্তা বলছেন আমাদের অপসংস্কৃতি থেকে ফিরে আসতে হবে। উৎসব হচ্ছে, পুজো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কিন্তু চিন্তা ভাবনা, চেতনার আবেগটা আমাদের মধ্যে পরিবর্তন এসেছে, অন্য কোনো উৎসবের দিকে আমরা ঝোঁক নিয়েছি। যাত্রা শিল্পকে আবার বাঁচাতে হবে, ফিরিয়ে আনতে হবে যাত্রা শিল্পকে। এই মানসিকতা নিয়েই আজকের এই মা মনসা নিউ তরুণ সংঘ একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। আমার ব্যক্তিগত জীবনে যতদূর মনে হয়, সাগরদ্বীপের ইতিহাসে দীর্ঘ বছর পরে আবার নতুন স্বাদে, নতুন উদ্যমে এই প্রথম এই সংঘ পথ দেখালো সাগরদ্বীপের সংস্কৃতি মনস্ক যাত্রা শিক্ষার লোকপ্রসারে। যাত্রার মধ্যে অনেক শিক্ষা আছে। আমরা যখন টেলিফোনের সিরিয়াল, আপনার মোবাইলের বা টিভিতে মায়েরা সিরিয়াল দেখেন, সিরিয়াল দেখার প্রবণতা আমাদের প্রত্যেকের বাড়িতে, প্রত্যেক মা বোন বাড়িতে, কম বেশি বয়স্ক মানুষ, দাদা ভাই, কম বেশি সকলে আমরা। কারণ আজকে যে সিরিয়ালটা সময়ের অভাবে দেখতে পেলাম না, কালকে কিন্তু দেখার সুযোগ আছে বেলা 12টায়। এই মাধ্যমটাকে আমরা খুব জোরভাবে এখন এন্টারটেনমেন্ট হিসেবে নিয়ে নিয়েছি। একটু ভাবুন তো, প্রত্যেক জিনিসের মধ্যে কিন্তু ভালো মন্দ আছে। সিরিয়ালেও 4টে বিয়ে 5টে বিয়ে দেখাচ্ছে,
তাহলে কি সমাজে আমরা 4টে বিয়ে 5টে বিয়ে করব, এটা কি এই শিক্ষা নেব না? তার মধ্যে যেটা ভালো আছে তার থেকে নিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে নটসূর্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে সাগরদ্বীপের বিদগ্ধ ব্যক্তিত্ব আজীবন জনপ্রতিনিধি অপূর্ব রঞ্জন গিরি। আজকের আমন্ত্রিত ছিল, আসেননি। শ্রদ্ধেয় বঙ্কিমবাবু, নিমাই মহারাজ, এনাদের জগৎ আলাদা। আমি অপূর্ববাবুর জগৎ দিয়ে বলি। আজকে নট্য কোম্পানির সীতা ঘোষ সারা পশ্চিমবাংলায় নাম কিনে যাত্রা শিল্পে পুরস্কৃত বা সম্মান হয়েছিল। তিনি সম্মানিত হওয়ার পরে আমাদের এই সাগরদ্বীপে মাস্টারমশাই অপূর্ববাবু পায়ে হাত দিয়ে বলেছিল, আমি আপনার শিক্ষার্থী ছাত্রী, আপনার আশীর্বাদে আজকে আমি এত বড় হতে পেরেছি। এটাও আমাদের দ্বীপের গর্ব, এটাও যাত্রা থেকে এসেছে। প্রত্যেক কাজের মধ্যে আমাদের শিক্ষা আছে, সম্মান আছে, তার প্রতি মনঃসংযোগ এবং করার উদ্যোগ, ইচ্ছা, আবেগ, এটা হচ্ছে আমাদের মূল। আজকে 6 দিন যাত্রা হবে, কে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে, কোন এমেচার ক্লাব, সেটা বড় কথা নয়। পার্টিসিপেট, অংশগ্রহণ এবং উদ্যোগ গ্রহণ হয়েছে। আমার সহসাথী সম্মানীয় শিক্ষক প্রলয়কান্তি দাস, পঞ্চায়েত সমিতির সদস্য, তিনিও আমাদের নেপালবাবুর টিমে রিহার্সেল দিচ্ছেন সূর্যবিন্দায়। তার যাত্রাটা সম্ভবত আগামীকাল রয়েছে, আমি যতটুকু শুনেছি। তিনি তো অন্য পেশায় যুক্ত, শিক্ষক। এই যাত্রা করতে হবে, বাধ্যবাধকতা ওনার ব্যাপারে নেই। উনি একজন জনপ্রতিনিধি, সম্মানীয় ব্যক্তিত্ব, আবার শিক্ষার আঙিনায় দাঁড়িয়ে তিনি একজন শিক্ষক। কিন্তু শিক্ষক হয়েও এই সমাজ চেতনায় আসা কেন? শুধু শিক্ষকের মধ্য দিয়েই ছাত্রছাত্রীকে শিক্ষা দেবো এমন নয়। আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের সব বয়সের মানুষের শিক্ষা দেওয়ার মাধ্যম হচ্ছে লোকশিক্ষা। আমাদের একজন কেউ বক্তা বলছিলেন, আমি ভুলে গেছি, ও মনোরঞ্জন বাবু সম্ভবত বলছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। নটসূর্য গিরিশবাবুকে তো প্রণাম জানিয়ে এমন কোনো যাত্রা কমিটি নেই প্রচারে যাত্রা শুরুর আগে গিরিশবাবুর চরণে প্রণাম না জানিয়ে তিনি যাত্রা শুভ সূচনা করেন। তাহলে 200 বছরও অমলবাবু বলছিলেন, তা 150 বছর 200 বছর আমাদের সেটা সঠিক জানা নেই, কিন্তু এটা তো জানা আছে লোকশিক্ষার প্রসারে যাত্রা আমাদের বড় ভূমিকা পালন করে। আজকের আপনারা সুযোগ দিয়েছেন, আমরা এসেছি অতিথি হয়ে, কিন্তু যারা আয়োজন করেছেন তাদের কথা একবার ভাবুন তো। কতদিন এটা চিন্তা ভাবনা করতে হয়েছে, পরিকল্পনা করতে হয়েছে, মিটিং, লোক জমায়েত, মানুষের মতামত, সময়, শ্রম, অর্থ সংগ্রহ সব মিলিয়ে যারা আয়োজন করেছেন, প্রদীপের নিচে অন্ধকারের মতো তারা সব কিছু করে আলোয় আজকের আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের 10টা কথা বলার সুযোগ করে দিয়েছেন। কিন্তু যারা আয়োজন করেছেন তারাই আর আদিক সৃষ্টিকর্তা, তারা বরং আজকে ডেকে আমাদেরকে নতুন শিক্ষা দিলেন, আমরা যেন সমাজে 10 জায়গায় গিয়ে এই লোকশিক্ষার প্রসারে উৎসাহ প্রদান করতে পারি। যে ধবলার লালপুরে নিউ মনসা মা তরুণ সংঘ করেছে, আপনারাও এরকম একটা উদ্যোগ গ্রহণ করুন। এটাও আমাদের কাছে শিক্ষা, লজ্জার কিছু নেই। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে প্রগতি, প্রগতির রেস ধরেই সমাজ দেশ জাতি গড়ে ওঠে। প্রত্যেক বিষয়ে শিক্ষা থাকে, সেই শিক্ষা থেকেই সমাজ এবং দেশ জাতি আমাদের গড়তে হবে। প্রত্যেকে আমরা মানুষ, কে কম শিক্ষিত, কে বেশি শিক্ষিত, কে ধনী, কে গরিব, কে কোন ধর্মের, এটা বড় কথা নয়। সমাজ আমাদের কিছু দিয়েছে বলেই আমরা আজকের পরিচয় এবং লালিত পালিত বড় হতে পেরেছি। আমাদেরও সামাজিক দায়িত্ব সমাজকে কিছু দেওয়ার। আজকের যে উদ্যোগ গ্রহণ করেছে সংস্থা, এই উদ্যোগকে বছরের পর বছর চালিয়ে রাখতে হবে। তার জন্যেই প্রত্যেকের সহযোগিতা দরকার। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে এই বার্তা সূচিত হোক, আমরা যারা সকলে আমন্ত্রিত অতিথি হয়ে আজকের এসেছি, শব্দ তরঙ্গের মধ্যে থাকা শ্রদ্ধাভাজন দেশবাসী, সংস্কৃতি মনস্ক, লোকশিক্ষার প্রসারে মনস্ক মানুষজন প্রত্যেকে এই সংস্থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যার যেদিক থেকে সম্ভব, মানসিক, আর্থিক কিংবা দৈহিক। আমরাও সেই সহযোগী হতে চাই। শুধু এবছর নয়, প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা চলুক। আস্তে আস্তে করে দেখবেন, শুরুতে যতটা জটিলতা থাকে, একটু সমস্যা থাকে, পরবর্তী বছরে সেই সমস্যা নিশ্চিতভাবে কাটিয়ে যাবে মায়ের ইচ্ছায়, মানুষের আশীর্বাদ, শুভেচ্ছায়।
একদিন এই প্রতিযোগিতায় এমেচার সাগরদ্বীপের বিভিন্ন অনুষ্ঠানে যারা 70,000 টাকা দিয়ে যাত্রাপাটি বুকিং করছেন, তারা আজকের আগামী 3 বছর পরে এই প্রতিযোগিতামূলক যাত্রা থেকে আন্তঃসাগরের আমাদের এই দ্বীপের প্রতিভা শিল্পীদের মর্যাদা দিয়ে নির্দিষ্ট অঙ্কে বলেছিলেন 45,000 টাকা খরচা হয়, অমলবাবু বলেছিলেন, তারাই দেখবেন 55,000 টাকা খরচ করে আপনাদের মতো প্রতিভাবান শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করাবেন। এটাই হবে সার্থকতা। যাত্রা সূচনা করলেন এই মা মনসা তরুণ নিউ সংঘ। তাদের এই উদ্যোগকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সহযোগিতা করতে হবে সকলকে, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আমার ব্যক্তিগত তরফ থেকে এই সংস্থাকে আমি আবেদন জানিয়ে বলবো, আমিও আপনাদের পরিবারের মতো একজন ভাই বন্ধু। ভালো কাজের ক্ষেত্রে আমার যে কোনো ধরনের সাহায্য আমার ক্ষমতার মধ্যে থাকা, সেটা মানসিক হতে পারে, দৈহিক হতে পারে, আর্থিক হতে পারে, বাড়ির ছেলে ভাই বন্ধু হিসেবে আলোচনা করবেন। আপনাদের সঙ্গে প্রত্যেক বছর যেমনতর সহযোগিতা করার দরকার হয় আপনাদের সঙ্গে পাশে থেকে, আপনাদের এই উদ্যোগের সাথে থেকে নিজেকে ধন্য মনে করব। দীর্ঘক্ষণ চলছে আলোচনা, অনেকের বক্তব্য। গ্রামের মাঙ্গলিক, মায়ের কাছে গ্রামের মাঙ্গলিক গান রয়েছে, আপনারা শ্রবণ করুন। 6 দিনব্যাপী এই উৎসব সার্বিকভাবে মায়ের আশীর্বাদ নিয়ে আপনাদের সহযোগিতায় সফল এবং সার্থক হোক, এবং এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করে সকল কমিটির কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথি, শ্রদ্ধাভাজন দেশবাসী সকলকে নতমস্তকে আমার প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থাকুন এই কামনা করে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আমরা শ্রদ্ধা সম্মান জানাবো সম্মানীয় স্বপন বাবুকে। তিনি অনেকক্ষণ না হলেও কিছু সময় ধরে আমাদের মনের কথা বললেন, হৃদয়ের কথা বললেন। আমরা ধোবলাট লালপুট আমাদের মা মনসা নিউ তরুণ সংঘের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা সম্মান জানাই। সুবলবাবু একটু বসুন। আমাদের সজলবাবু আসছেন, সজলবাবু আসছেন 2-1 মিনিটের মধ্যে তিনি এখানে পৌঁছে যাবেন। আমরা ততক্ষণ আমাদের কান্দলও রেডি হচ্ছে। আমাদের সম্মানীয় উপপ্রধান সজলবাবু আসছেন, তিনি একদম কাছে পিঠে রয়েছেন। 2-1 মিনিটের মধ্যে আমাদের মঞ্চে পৌঁছে যাবেন। ততক্ষণ আমাদের অমিয়দা নিশ্চয়ই এখানে আছে, মাসমশাই যদি আছেন একটু মঞ্চে আসবেন। অমিয়বাবু, অমিয় মণ্ডল সম্মানীয় শিক্ষক নেই, চলে গেছে। তো ধন্যবাদ জানিয়ে আমি সুবলবাবু, আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী, আপনারা জানেন আমাদের ধবলাট গ্রাম পঞ্চায়েতের তিনি প্রাক্তন সদস্য এবং আমাদের বাজার পরিচালন কমিটির কখনো সম্পাদক, কখনো সভাপতি, বিভিন্ন দায়িত্ব নিয়ে মানুষের সাথে মানুষের কাছে তিনি সহযোগিতা করেন। তিনি আমাদের ডাকে এসেছেন, আমি ওনাকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আজকের আমাদের এই অনুষ্ঠানে তেনার অমূল্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবেন সম্মানীয় সুবলবাবু, সুবল ভঞ্জ মহোদয়। নমস্কার। প্রথমে আমি গ্রাম্য দেবী শ্রী শ্রী শীতলা মাতার চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। সেই সঙ্গে আজকে যে আরাধ্যা দেবী যার পূজা অর্চনা হচ্ছে, শ্রী শ্রী মনসা মায়ের চরণে প্রণাম নিবেদন করি। এবং আজকে যে ক্লাব বা সংস্থা ধবলাট লালপুর সার্বজনীন শ্রী শ্রী মনসা মাতা যে পুজো করছে ধবলাট লালপুর নিউ তরুণ সংঘ, তাদের সভাপতি সম্পাদক যিনারা আছেন এবং সদস্যগণ সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করি, শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি। সেই সঙ্গে আমার সম্মুখে যারা উপবিষ্ট আছেন তাদের মায়েদের এবং ভাইদের বা আমার যারা পিতৃব্য এখানে আছেন, আমার কাকারা এখানে আছেন, তাদের আমি প্রণাম নিবেদন করি। এবং আজকের যে উদ্বোধক যিনি আসার কথা ছিলেন তিনি আসতে পারেননি, আপনারা সকলেই শুনেছেন এতক্ষণ, আমি বিশেষ করে বলছি না। যিনি উদ্বোধন করার কথা ছিলেন তিনি আসেননি। আমাদের আজকে যে উদ্বোধন করেছেন শিক্ষারত্নপ্রাপ্ত জয়দেব দাস, তিনি খানসাহেবরা উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি উদ্বোধন করেছেন। সেই সঙ্গে বহু বিশিষ্ট ব্যক্তি ছিলেন। আমাদের মঞ্চে এখনও আছেন মাস্টারমশাই হরিপদ মণ্ডল মহাশয়, তিনি এই সাংস্কৃতিক জগতের লোক, ক্রীড়া জগতের লোক। এছাড়া যারা যারা ছিলেন তাদের বা অমলবাবু এখনও বসে আছেন, স্বপনবাবু বলে চলে গেলেন, বিনয়বাবু বলে চলে গেছেন, যারা যারা চলে গেছেন সকলকে আমার পক্ষ থেকে
যথাযোগ্য সম্মান শ্রদ্ধা প্রণাম জানিয়ে দু এক কথা বলছি। সজলবাবু আসছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। এখানে একটা মাঙ্গলিক গান আছে, বেশি কথা বলার কিছু নেই। এই যে যাত্রা উৎসব হচ্ছে লোকশিক্ষার প্রসার। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর আমাদের, আপনারা সকলেই জানেন, এই প্রজন্মের যিনি, যাকে আমরা শ্রী শ্রী মা সারদা মা, স্বামীজি এবং ঠাকুর বলে আমরা সম্বোধন করি, সেই রামকৃষ্ণ ঠাকুর গিরিশ ঘোষকে এই যাত্রা করার যে প্রেরণা জুগিয়েছিলেন, সেই থেকে আমার মনে হয় অনেক আগে থেকে তো যাত্রা শিল্প চলছে। মঙ্গলচণ্ডী, সেই চণ্ডী মঙ্গল থেকে এসব জিনিসগুলো চলছে, লীলা কীর্তন চলছে। কিন্তু আমরা এই দশকে যারা মানুষজন, আমরা রামকৃষ্ণদেবের থেকে আমরা বিশেষ করে জেনে এসেছি, নটি বিনোদিনী যে যাত্রা হয়েছিল সেখান থেকে। তা অনেকে এই যাত্রা সম্পর্কে অনেক কিছু কথা বলেছেন। আমি একটা কথা বলছি যে বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় প্রত্যেক বাড়ির মায়েরা এবং ভাইরা যারা আছেন, তাদের যে প্রজন্ম, তাদের প্রজন্মকে একটা খারাপ পথের দিকে নিয়ে যাচ্ছে, যেটা আছে বাড়িতে টিভি এবং মোবাইল। আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেক বাড়ির ছেলেমেয়েরা এখন সাংস্কৃতিক জগতের দিকে যাচ্ছে না। এই মোবাইল নিয়ে একটা নেশায় এমন মেতে উঠেছে যে আমাদের প্রত্যেক গ্রামে যে আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, যে কবিতা আবৃত্তি নাচ গান, যে শিক্ষামূলক অনুষ্ঠানগুলো হতো, সেগুলো এখন নেই। এখন মোবাইল নিয়ে সকলে ব্যস্ত হয়ে গেছে। এমন ব্যস্ত হয়েছে বাড়ির ছেলে মেয়েদের পর্যন্ত এই যে শিক্ষা দেওয়ার ব্যাপারে, যে ও আ ক খ শেখাবে সে নেই। এখন সব টিউশনি হয়ে গেছে, টিউশনিতে পাঠিয়ে দিচ্ছে, মায়েরা সব সিরিয়াল দেখছে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন, রাস্তায় যেতে আসতে সন্ধ্যের সময় মোড়ে মোড়ে অনেক যুবক ভাইরা মোবাইল নিয়ে বসে আছে, কী যে দেখছে তারাই জানে। এবং আমার কাছে যে খবরগুলো আছে, যে এই মোবাইলে এমন খেলাধুলা হয়, অনেক যুব ভাই সর্বশান্ত হয়ে যাচ্ছে। এগুলো থেকে যদি ফিরিয়ে আনা যায়, সেটা আপনারা প্রত্যেকেই দেখবেন। এবং এই যাত্রা উৎসব যে করেছে লালপুর নিউ তরুণ সংঘ, এটা একটা ভালো দিক, যে সন্ধ্যার সময় যদি প্রত্যেক গ্রামে গঞ্জে এরকম এমিচার যাত্রা হয়, তাহলে কিছুটা হয়তো যুব সমাজ সেদিকে ঝোঁক নেবে। আগে যেরকম যাত্রা হতো, আমরা টিকিট কেটে যাত্রা শুনতে যেতাম, এখন তো সেটা হয় না। এখন সব সিরিয়াল হয়ে যাওয়ার জন্য, মোবাইল কাছে থাকার জন্য সকলে সেই দিকে একটা নজর ঘুরিয়ে দিয়েছে। মাঝখানের যাত্রা একেবারে, এই যে বলছিল না আমরাও, যে আগে 200-300 শ্রোতা পাওয়া যেত না যে যাত্রা করতে, তা এখন যাত্রার দিকে মানুষজন বা মায়েরা ভাইরা সকলেই নজর দিয়েছে। তাই এই যাত্রা উৎসব খুব ভালো দিক। এই যাত্রা উৎসব করতে গিয়ে নিউ তরুণ সংঘের যে কর্মকর্তারা যথেষ্ট সময় দিচ্ছে, তারা বা যে অর্থের যে একটা প্রয়োজন, সেই অর্থের প্রয়োজনের জন্য তারা বিভিন্ন জায়গায় কালেকশন করছে। এই যাত্রা উৎসব যাতে প্রত্যেক বছর হয়, আমরা প্রত্যেকেই যাতে এই যাত্রা উৎসবের সঙ্গে যুক্ত হতে পারি, বা আমরা এই এলাকায় যারা যেটা খুব গুণীজন আছেন তাদের কাছে গিয়ে যদি এই সংস্থা দাঁড়ায়, তাহলে এই যাত্রা উৎসব প্রত্যেক বছর করা সম্ভব হবে। আমি আর বেশি কিছু বলবো না। আমাদের সজলবাবু এসে গেছে, যেহেতু মায়ের একটা মাঙ্গলিক গান হবে, অনেক আগেই এই সভা শেষ হওয়ার কথা ছিল, সজলবাবু আসার জন্য এই সভাটা চলছে। তাই আমি আবার সকলকে আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান নিবেদন করে এই ক্লাব সংসদ যাতে প্রত্যেক বছর এই উৎসব করতে পারে, তাদের সার্বিক উন্নয়ন যাতে হয়, সেই কথা বলে আবার সকলকে আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করে আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। নমস্কার। আমরা শ্রদ্ধা সম্মান জানাবো সম্মানীয় সুবল বাবুকে। আমাদের নিউ তরুণ সংঘের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা সম্মান জানাই। আমরা যার কথা বারংবার বলেছিলাম, তিনি আমাদের মধ্যে এসে গেছেন। আপনারা জানেন, আমাদের এই বিশেষ করে ধবলাট অঞ্চলের প্রত্যেকটি পরিবারের যিনি সুখ দুঃখের সাথী, আপনারা জানেন তিনি হচ্ছেন আমাদের ধবলাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান
বর্তমান প্রশাসনিক নিয়মে উপপ্রধান এবং আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শ্রদ্ধাভাজন প্রণম্য সজলকান্তি বারিক মহোদয়, ওনাকে আমরা ক্লাবের পক্ষ থেকে, নিউ তরুণ সংঘের পক্ষ থেকে চন্দনের ফোঁটা, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে। আপনারা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। তার কারণ আপনারা জানেন যে এই সময়টা অত্যন্ত ব্যস্ত, সবাই ব্যস্ত রয়েছেন। তিনিও তার ব্যস্ততার মাধ্যমে তিনি আমাদের এই এসে পৌঁছেছেন আমাদের আমন্ত্রণে, সেজন্য ওনাকে আরেকবার শ্রদ্ধা সম্মান জানাই এবং শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি মাইক্রোফোন তুলে দেব সেই ব্যক্তিত্বর হাতে। আমাদের এই ধবলাট গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি পরিবারের আপামর জনসাধারণের অত্যন্ত কাছের মানুষ, মনের মানুষ, আমাদের প্রত্যেকটি পরিবারের সুখ দুঃখের সাথী আমাদের ধবলাট গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান সম্মানীয় সজলবাবু সজলকান্তি বারিক মহোদয়। আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, তিনি আপনাদের সামনেই তার মূল্যবান কথাগুলো তুলে ধরবেন। তিনিও যদিও খুব কষ্ট করে আমাদের এখানে এসেছেন, আসার সঙ্গে সঙ্গে মানে একটু আমরা বিশ্রাম না দিয়ে ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, তিনি আপনাদের সামনে তার মূল্যবান কথাগুলো তুলে ধরছেন। সম্মানীয় সজলবাবু সজল কুমার বারিক মহোদয়। নমস্কার। সর্বপ্রথম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। দেবকুলে জন্মগ্রহণ না করেও পরবর্তী সময় তার কর্মের দ্বারা, মানুষের কল্যাণের দ্বারা এবং বিশেষ করে দেবাদিদেব মহাদেবকে সমুদ্র মন্থনের সময় যে বাসুকীর মুখ থেকে নির্গত গরল ত্রিলোককে রক্ষা করার স্বার্থে দেবাদিদেব মহাদেব কণ্ঠে ধারণ করেছিলেন এবং পরবর্তী সময় দেবাদিদেব মহাদেবের কণ্ঠে ধারণ করা বিষ যিনি হরণ করে দেবাদিদেব মহাদেবকে এক প্রকার পুনর্জন্ম দিয়েছিলেন, সেই শ্রী শ্রী মনসা মাতার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সর্বপ্রথম আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি এখানে ছিলাম না, অর্থাৎ সাগরে ছিলাম না। ফেরার পরও সম্মানীয় প্রধানের বুথে সেখানেও একটা অনুষ্ঠান, তারপরে এই জায়গায় আসতে বিলম্ব হওয়ার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ধবলাট লালপুর সার্বজনীন শ্রী শ্রী মা মনসা মাতা পূজা ও মিলন মেলা এবং সেই উপলক্ষে সাগরদ্বীপের মধ্যে সর্বপ্রথম যে স্থানীয় শিল্পী অর্থাৎ সাগরদ্বীপের শিল্পীদের নিয়ে যে যাত্রা উৎসব প্রতিযোগিতামূলক সেই অনুষ্ঠানের যে শুভ উদ্বোধন, ইতিমধ্যে যে সকল আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন এখন বিশেষ কাজের কারণে চলে গেছেন এবং এই জায়গায় যারা উপস্থিত আছেন মঞ্চে এবং সঞ্চালক সহ সভাপতি, সম্পাদক এবং কমিটির সকল সদস্যগণ এবং সর্বোপরি এই এলাকার সকল অধিবাসীগণ, তাদের সবাইকে ব্যক্তিগত আমার পক্ষ থেকে এবং ধবলাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। রাত্রি অনেক হয়েছে, স্বাভাবিক এ জায়গায় বক্তব্য রাখার মতো আমার ইচ্ছা থাকলেও আপনাদের কিন্তু শ্রবণ করার সেই মানসিকতা বা ধৈর্য স্বাভাবিক থাকা সম্ভব নয়। তবু বর্তমান সমাজে আমরা যারা শাশ্বত সনাতন ধর্মের প্রতি গভীর বিশ্বাস এবং আস্থা রেখে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করে থাকি, বর্তমান বিজ্ঞানের যুগে কেউ কেউ যে কথা বলেন যে ঈশ্বরের উপরে কিন্তু বিজ্ঞানের স্থান, আমি সেই সকল ব্যক্তিত্বদের কাছে আবেদন করব ঈশ্বরের স্থান বিজ্ঞানের উপরে। কারণ আজকের যা সৃষ্টি সব কিছুই যদি আমরা দেখি, পুরাণ এবং মহাভারত থেকেই কিন্তু বিজ্ঞানের আবির্ভাব। আজকে যত বিজ্ঞানী হোক না কেন, প্রত্যেকেই কিন্তু যে যার ধর্মের প্রতি গভীর বিশ্বাস এবং আস্থা রেখে বিভিন্ন সময় কেউ দেবদেবীর পূজা অর্চনা করে থাকেন, কেউ বা আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস এবং আস্থা রেখেই কিন্তু তাদের কর্মের সূচনা বা পরিসমাপ্তি ঘটিয়ে থাকেন। সেই জায়গায় বর্তমান আধুনিক সমাজের যারা আগামী প্রজন্ম,
আজকে দেখছি এই অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে বা গ্রামের দায়িত্ব পালনের ক্ষেত্রে বা ক্লাবের দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করেন, তার জন্য তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। কিন্তু মনসা মাতার পূজা উপলক্ষে সর্বপ্রথম আমরা শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করছি, তাই তো? এবং সর্ববিঘ্ন নাশ হিসাবে সিদ্ধিদাতা গণেশকে দেবকুল থেকে কিন্তু স্বীকৃতি প্রদান করা হয়েছে। তাহলে দেবাদিদেব মহাদেব, যাকে সমস্ত পূজা পাওয়ার পূর্বে পূজা পাওয়ার অধিকারী হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন, তার যে নিষ্ঠা, তার যে পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা নিশ্চয়ই বর্তমান সমাজে মনুষ্য জীবনে আমাদের মধ্যেও প্রতিফলিত হোক, আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করব। কারণ প্রকৃতপক্ষে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর অর্থাৎ দেবাদিদেব মহাদেবের ঔরসজাত সন্তান এবং দেবী পার্বতীর গর্ভজাত সন্তান কিন্তু সিদ্ধিদাতা গণেশ নয়। দেবলোকে যখন দেবী পার্বতীর মনে বাসনা হলো, তিনি হলুদ গুঁড়ো দিয়ে একটি মূর্তি নির্মাণ করবেন। অবসর সময়ে তিনি যখন একাগ্রচিত্তে তার ভালোবাসা স্নেহ দিয়ে হলুদের মূর্তি তৈরি করতে শুরু করলেন এবং শেষ করলেন। মূর্তি শেষ করার পূর্বে মূর্তিটি এত অপরূপ হয়েছিল, দেবী পার্বতী দৈব বলে সেই হলুদের নির্মিত মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নাম প্রদান করেছিলেন গণেশ। তখন কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু গৃহে ছিলেন না। তখন সেই ছোট্ট গণেশকে দেবী পার্বতী বললেন যে বাবা গণেশ, আমি স্থানে যাচ্ছি, এই গৃহের দ্বাররক্ষী হিসাবে তুমি দায়িত্ব পালন করবে, আমার অনুমতি ব্যতীত অন্য কাউকে এই গৃহের মধ্যে প্রবেশ করতে দেবে না। দেবী পার্বতীর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্যে গৃহের দ্বাররক্ষী হিসেবে সেই সুন্দর ফুটফুটে গণেশ কাজ শুরু করলেন, আর দেবী পার্বতী স্নানে গেলেন। দেবাদিদেব মহাদেব কুটিরে ফিরলেন এবং গৃহে প্রবেশ করার জন্যে সেই বাচ্চাকে বললেন, তিনি তো জানতেন না, সেই বাচ্চাকে বললেন যে আমি গৃহের মধ্যে প্রবেশ করব, তুমি দ্বার ছাড়ো। তখন খুব গর্ব এবং দম্ভের সঙ্গে বলেছিলেন গণেশ যে দেবী পার্বতীর নির্দেশ ছাড়া আমি কাউকে এই গৃহের মধ্যে প্রবেশ করতে দিতে পারি না। সেই বাচ্চা ছেলের ঔদ্ধত্য এবং দম্ভ দেখে ক্রোধে দেবাদিদেব মহাদেব সেই গণেশের মুণ্ডচ্ছেদ করেছিলেন। কেউ কেউ কিন্তু বলেন যে শনির কোপে নাকি গণেশের মুণ্ডচ্ছেদ হয়েছিল না। পরবর্তী সময় যখন দেবী পার্বতী সে জায়গায় উপস্থিত হলেন, তিনি দেখলেন তার যে মানসপুত্র অর্থাৎ যাকে তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তার মুণ্ডচ্ছেদ করেছেন দেবাদিদেব মহাদেব। তিনি তখন ক্রোধে ফেটে পড়লেন। তখন কিন্তু দেবাদিদেব মহাদেব বিপুর কর্তব্য অবস্থায় তখন কিন্তু একটি দৈববাণী হয়েছিল যে জঙ্গলের মধ্যে প্রথম যে জন্তুকে পাওয়া যাবে তার মাথা কেটে যদি গণেশের মাথায় প্রতিস্থাপন করা যায় তবেই কিন্তু গণেশ পুনর্জীবন পাবেন। আবার কেউ কেউ বলেন যেহেতু হাতির মাথা আছে, ইন্দ্রের যে হস্তি যাকে ঐরাবত বলা হয় তার মাথা কেটে বসানো হয়েছে। যাই হোক, দ্বিমত থাকতে পারে। জঙ্গলের মধ্যে প্রথম যে জন্তুকে পাওয়া গেছিল সেটা হচ্ছে হস্তি, তার মাথা কেটে কিন্তু গণেশের মাথায় প্রতিস্থাপন করা হয়েছিল। পরবর্তী সময় গণেশ কিন্তু পুনর্জীবন পেয়েছিলেন। একটা সময় দেবলোকে কিন্তু দেবতার মধ্যে বিরোধ বাঁধে যে প্রথম কোন দেবতার পুজো হবে। এই নিয়ে যখন বিতর্ক দ্বারা বাঁধে তখন নারদ মুনি সমস্ত দেবতাদের বললেন যে একমাত্র এই সমস্যার নিরসন করতে পারে দেবাদিদেব মহাদেব। তাই সমস্ত দেবতাদের নিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে উপস্থিত হলেন এবং দেবাদিদেব মহাদেব সেদিন কিন্তু বলেছিলেন প্রথম যে দেবতা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে প্রথম ফিরে আসতে পারবে সেই সমস্ত পূজার অধিকারী হবে। এই কথা শুনে কিন্তু কার্তিক মনের আনন্দে উল্লসিত হয়েছিলেন, যেহেতু তার
বাহন ময়ূর, তিনি কিন্তু নিমিষেই বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করবেন। সমস্ত দেবতাগণ কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করতে চলে গেলেন। আর গণেশের বাহন দেখেছেন ইঁদুর। এই ইঁদুর কিন্তু একটা সময় যখন পৃথিবীতে প্রচণ্ড কীটপতঙ্গের উৎপাত হয়েছিল, সমস্ত কৃষকদের শস্য নষ্ট হয়েছিল, এই ইঁদুরকে পাঠিয়ে কিন্তু সেই শস্য ক্ষতির নিরসন করেছিলেন। তারও একটি ইতিহাস আছে। তখন কিন্তু সেই জায়গায় বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরার জন্য কিন্তু গণেশ কিন্তু দৌড়দৌড়ি শুরু করেননি। তিনি কিন্তু চিন্তা ভাবনা করলেন যে পিতা মাতাই কিন্তু স্বর্গ, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, আর জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি। তিনি কিন্তু দেবী পার্বতী এবং মহাদেবের চতুর্দিকে 3 বার প্রদক্ষিণ করে লাড্ডু খেতে শুরু করেছিলেন। আর যখন কার্তিক ফিরে এসে দেখলেন যে তার দাদা লাড্ডু খাচ্ছে, তাকে পরিহাস করে বলেছিলেন যে দাদা, আমি সর্বপ্রথম বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে ফিরে এলাম, আর তুমি এই জায়গায় বসে লাড্ডু খাচ্ছ। তখন কিন্তু গণেশ এসেছিলেন। আর এই গণেশের যে বুদ্ধি, পিতা মাতার প্রতি যে ভক্তি শ্রদ্ধা, যে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে সেই জায়গায় কিন্তু তার ক্ষমতা প্রতিষ্ঠিত করা মূল লক্ষ্য নয়। তখন কিন্তু তার এই বিশ্বাস, আস্থা এবং বিচক্ষণতার উপর নির্ভর করে দেবাদিদেব মহাদেব কিন্তু বলেছিলেন যে শ্রেষ্ঠ হচ্ছে গণেশ, এবং সমস্ত দেবদেবীর পূজার্চনার পূর্বে গণেশের পূজা হওয়ার দরকার। এই জায়গা থেকে আমরা যে জিনিসটা উপলব্ধি করি বা যে বিষয়টা শিক্ষণীয়, বর্তমান সমাজে যে আধুনিক সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার মধ্যে যে মায়ের গর্ভ থেকে আমরা 10 মাস 10 দিন গর্ভে থাকার পর এই মাটিতে পদার্পণ করলাম, যে বাবার হাত ধরে আমরা চলতে শুরু করলাম, পরবর্তী সময় সেই পিতা মাতাকে আমরা অবহেলার চোখে দেখি। কিন্তু এটা আমাদেরকে ভাবতে হবে, আজকে সমস্ত পূজার পূর্বে আমরা যে সর্ববিঘ্নাশয় গণেশ দেবের পূজার্চনা করি, গণেশের যে বুদ্ধিমত্তা, যে বিচক্ষণতা, পিতা মাতার প্রতি যে ভক্তি শ্রদ্ধা, সেটাকে যদি আমরা বর্তমান সমাজে প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আমার মনে হয় এই পূজার্চনা করা আমাদের নিষ্ফল হবে। তাই প্রত্যেকের কাছে আবেদন করব, হ্যাঁ আমাদের মধ্যেও ত্রুটি আছে, আমার মধ্যে আছে, আপনার মধ্যেও আছে, এই মানসিকতার পরিবর্তন করতে হবে। আজকে দেবকুলে আমরা কেউ কেউ যে কথা বলি যে নাগমাতা মনসা, নাগমাতা মনসা কিন্তু আদৌ নয়, নাগ দেবী মনসা। এই কারণে বলছি, ঋষি কশ্যপ এবং কদ্রুর গর্ভজাত সন্তান কিন্তু এই মা মনসা, এবং এর বড় দাদা হচ্ছে গিয়ে বাসুকী নাগ। দেবাদিদেব মহাদেবের গলায় যে সাপটা থাকে, সেই সাপটা কিন্তু বাসুকী নাগ। ইন্দ্র যখন একবার যুদ্ধ জয় করে ফিরছিলেন, ঋষি দুর্বাসা তার গলার গজবতী মালাটা ইন্দ্রের উদ্দেশ্যে দূর থেকে নিক্ষেপ করেছিলেন। আর দূর থেকে নিক্ষেপ করার কারণে ইন্দ্রের গলার সেই মালাটা পতিত না হয়ে সেটা কিন্তু ইন্দ্রের যে হাতি বা ঐরাবতের মাথায় গিয়ে পড়ে। আর ঐরাবত তার সুর দিয়ে সেই গজমতী মালাটাকে নাবিয়ে পদদলিত করে। তখন ঋষি দুর্বাসা কিন্তু অভিশাপ দিয়েছিলেন যে ইন্দ্র, যুদ্ধজয়ের কারণে আমি আমার গলার গজমতী মালাটা তোমার উদ্দেশ্যে নিক্ষেপ করলাম, আর তোমার ঐরাবত সেই মালাটাকে সুর দিয়ে নামিয়ে পদদলিত করলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি লক্ষ্মী ছাড়া হবে। ইন্দ্রকে অভিশাপ দিতে গেল, সেই অভিশাপ গিয়ে পড়ল লক্ষ্মী দেবীর উপর। পরবর্তী সময় লক্ষ্মী দেবী কিন্তু সমুদ্র গর্ভে লুক্কায়িত হয়েছিলেন, এবং ত্রিলোক শ্রী এবং সৌন্দর্য এবং সে জায়গায় কিন্তু দুর্ভিক্ষ নেমে এসেছিল, কারণ অন্যের দেবতা। তারই ফলে কিন্তু সমুদ্র মন্থন হয়েছিল। আমরা কেউ কেউ যে কথা বলি বা কেউ কেউ বলেন যে সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল, সেই অমৃতটা দেবতাগণ ভাগ খেয়েছিল, ওষুধদের দেয়নি বলে। এরা কিন্তু তাই দেবতার আসনে প্রতিষ্ঠিত, কিন্তু শ্রী শ্রী লক্ষ্মীকে সমুদ্র মন্থনের মাধ্যমে পুনঃ উত্তোলিত করার লক্ষ্যেই কিন্তু
সেদিন সমুদ্র মন্থন হয়েছিল। আর সমুদ্র মন্থনের ক্ষেত্রে বাসুকি নাগ রজ্জুর কাজ এবং মন্থলি পর্বত মুথুলির কাজ করেছিল, এবং তার মুখ থেকে যে গরল নির্গত হয়েছিল, সেদিন এত দেবতা থাকা সত্ত্বেও কোনো দেবতা সেই বাসুকির মুখ নির্গত গরল ভক্ষণ করতে সাহস দেখাননি। দেবাদিদেব মহাদেব কিন্তু সেই বাসুকির মুখ নিঃসৃত গরল কণ্ঠে ধারণ করেছিলেন। ছবিটা খুব ভালো করে দেখবেন, কণ্ঠটা নীল, তাই নীলকণ্ঠ। আর এই যে ঋষি কশ্যপ আর কদ্রুর গর্ভজাত সন্তান মা মনসা সেই বিষটা হরণ করেছিলেন বলেই যে গানটা হয় বিষহরা হিসাবে বা কোনো ক্ষেত্রে বিষহরি হিসাবে মা মনসাকে আখ্যায়িত করা হয়। তার পরবর্তী সময় কিন্তু দেবাদিদেব মহাদেবের মানস কন্যা হিসাবেই কিন্তু এই মনসা মাতা স্বীকৃতি প্রদান করেছিলেন, স্বীকৃতি লাভ করেছিলেন। এবং বিশেষ করে জলজঙ্গলে ঘেরা এই সাগরদ্বীপ, যে জায়গায় মূলত বিগত দিনে ব্যাপকভাবে সর্পদংশন হতো, সেই জায়গার মানুষজন কিন্তু সর্পদংশনের হাত থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যেই মনসা মাতার পূজার্চনা শুরু করেছিলেন। এবং দেবকুলে জন্মগ্রহণ না করেও পরবর্তী সময় দেবতার আসনে যিনি প্রতিষ্ঠিত, তিনিই কিন্তু মা মনসা মাতা। আজকে হোলি, হোলি নিয়ে আমরা, অসুবিধা হচ্ছে নাকি? এক মিনিট। হোলি নিয়ে আমরা অনেকে অনেক কথা বলি, বা দোল আমরা অনেকেই বলি। বৃন্দাবনে কৃষ্ণ যে দোল খেলেছিল সেটাই কিন্তু প্রবর্তিত। কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে একটু স্মরণ করাই, ভক্ত প্রহ্লাদ যখন জন্মগ্রহণ করেছিলেন তিনি কিন্তু ছিলেন বিষ্ণু ভক্ত, আর তার পিতা হিরণ্যকশিপুর ছিলেন বিষ্ণু বিদ্বেষী। নানাভাবে ভক্ত প্রহ্লাদকে কিন্তু হত্যা করার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই পারেননি। হিরণ্যকশিপুরের একটি বোন ছিল, তার নাম হচ্ছে হোলিকা। তিনি ব্রহ্মার কাছ থেকে বরপ্রাপ্ত একটি চাদর পেয়েছিলেন। ব্রহ্মা তাকে বলেছিলেন, এই চাদর যতক্ষণ তোমার শরীরে থাকবে বাইরের কোনো বস্তু তোমাকে স্পর্শ করতে পারবে না। সেই কথাটা মনে পড়ল হিরণ্যকশিপুরের। তার বোন হোলিকাকে এই পূর্ণিমার আগের দিন, অর্থাৎ দোল পূর্ণিমা যেটাকে বলা হয়, দোল পূর্ণিমার আগের দিন নির্দেশ প্রদান করলেন যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে তুমি ব্রহ্মা প্রদত্ত সেই চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে প্রবেশ করবে। হোলিকা বলল, দাদা আপনার কথাই শিরোধার্য, কারণ হোলিকাও জানতো যে ওই চাদর যদি গায়ে থাকে অগ্নিও তাকে স্পর্শ করতে পারবে না। সেই মতোই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ভক্ত প্রহ্লাদকে নিয়ে প্রবেশ করেছিলেন। আর বিষ্ণুর ভক্ত যেহেতু ছিলেন প্রহ্লাদ, এমন হাওয়া প্রবাহিত হয়েছিল হোলিকার শরীর থেকে সেই চাদরটা খুলে গিয়ে প্রহ্লাদের শরীরটাকে জড়িয়ে ধরেছিল। আর যে উদ্দেশ্যে, অর্থাৎ ভক্ত প্রহ্লাদকে অগ্নিতে ভস্মীভূত করার লক্ষ্যে যে উদ্যোগ, সেই অগ্নিতে ভস্মীভূত হয়েছিলেন হোলিকা। আর সেই দিন শাস্ত্র অনুযায়ী সেই দিনটাকে, অর্থাৎ হোলির আগের দিন বা দোলের আগের দিনটাকে বলা হয় নেড়া পোড়া। আর তার পরের দিন যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেটাই হচ্ছে হোলি। পুরাণ থেকে কিন্তু হোলি, আর পরবর্তী সময় বৃন্দাবনে শ্রীকৃষ্ণ দাপরে যে জন্মগ্রহণ করেছিলেন কংসকে বধ করার লক্ষ্যে এবং ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে, তিনি বৃন্দাবনে দোল খেলেছিলেন। আজকে আর এক মিনিট একটি কথা বলবো। বর্তমান সমাজে ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন, আমাদের মধ্যে যে বিভাজন, শাস্ত্র কি বলে? আজকে কৃষ্ণ মারা যাওয়ার পর পাণ্ডবরা যখন তার মৃতদেহ সৎকার করতে যায়, সেই জায়গায় শেষ পর্যন্ত কিন্তু কৃষ্ণকে পুড়তে পারেনি যে নাভির অংশ, সেই নাভির অংশ কিন্তু জ্বলতে থাকে।
পাণ্ডবগণ সমুদ্রবক্ষে সেই জ্বলন্ত নাভিপিণ্ডটাকে কিন্তু নিক্ষেপ করে ফিরে এসেছিলেন, আর দ্বারকা নগরী কিন্তু সৃষ্টি করেছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে সমুদ্রের জলে কিন্তু সেই দ্বারকা নগরী নিমজ্জিত হয়েছিল। আর সেই শ্রীকৃষ্ণের যে জ্বলন্ত নাভি তরল লৌহপিণ্ড পরবর্তী সময় আমাদের যে পুরীর জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেবের মূর্তির মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত, কোথাও নীলমাধব হিসাবে, কোথাও অন্যভাবে আখ্যায়িত হয়েছে। কিন্তু আজকে যারা আমরা হিন্দু মুসলিম আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছি, ধর্মীয় যে অসহিষ্ণুতার বাতাবরণ কেউ কেউ সৃষ্টি করার চেষ্টা করছি, আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ জগন্নাথ দেবকে ঈশ্বর জ্ঞানে পূজা করি, আপনাদেরকে বলবো শাস্ত্র খুলে একটু দেখবেন জগন্নাথ দেবের পরম ভক্ত কিন্তু লালবেগের পুত্র শালবেগ, তিনি কিন্তু মুসলিম। এখনও কথিত আছে জগন্নাথ দেবের রথযাত্রা যখন হয়, রথটা টানতে টানতে সেই শালবেগের মাজারের কাছে গিয়ে রথটাকে কিন্তু দাঁড় করানো হয়। পরবর্তী সময় শালবেগের মাজারে আবার চাদর চড়িয়ে নতুনভাবে রথটাকে টানা হয়, তারও একটি ইতিহাস আছে। আর আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আমাদের মধ্যে বিভাজন তৈরি করছি। আজকে বহু জায়গায় বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আছে, শ্রী চৈতন্যদেব যিনি কিন্তু পুরাণের কৃষ্ণের মুখনিসৃত বাণী যে ভগবদ্গীতা, তার উপর নির্ভর করে মানুষের মধ্যে অর্থাৎ কলিযুগে যে মহামন্ত্র তিনি বিতরণ করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই শ্রী চৈতন্যের পরম ভক্ত কিন্তু জবন হরিদাস। এই জায়গায় ধর্মের উপর নির্ভর করে আমরা আগামী দিনে বাঁচতে চাই না। মানুষের মধ্যে বিবেক, মনুষ্যত্ববোধ, মানবিকতা। স্বামী বিবেকানন্দ সবথেকে বড় হিন্দু ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা ঈশ্বর আরাধনা করব, অবশ্যই করব, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা, জীবকুলের প্রতি ভালোবাসা, একে অপরের পরিপূরক হয়ে যদি আগামী দিনে বাঁচতে না পারি, ঈশ্বর সাধনার মাধ্যমে আমরা যে শক্তি, আমরা যে মানুষের সেবা না করে শুধু ঈশ্বর ঈশ্বর যদি করার চেষ্টা করি, আমরা কিন্তু মূল লক্ষ্যে পৌঁছতে পারবো না। রামকৃষ্ণদেব যে কথা বলেছেন, যেই রাম সেই রহিম। তাই আপনাদের প্রত্যেকের কাছেই আবেদন করব, জন্মসূত্রে বর্তমান সমাজে কৌলিন্য প্রথার উপর নির্ভর করে আজকের শ্রেণীবিন্যাস, সে জায়গায় কেউ কেউ বলছেন উচ্চবর্ণের মানুষ, কেউ কেউ বলছেন নিম্নবর্ণের মানুষ। এই জায়গায় পুরোহিত সম্প্রদায়ের মানুষ যারা আছেন আপনাদেরকেও শ্রদ্ধা জানাই, কিন্তু বিগত দিনে মানুষের মধ্যে শ্রেণীবিন্যাস ছিল না। পৃথিবী সৃষ্টির লগ্নে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ছিল না, নর ও নারীর দ্বারাই কিন্তু পৃথিবী সৃষ্টি। পরবর্তী সময় হজরত মোহাম্মদের মুখনিসৃত বাণীর উপর বিশ্বাস রেখে যারা ধর্মাচরণ করেন তারাই মুসলিম সম্প্রদায়ের মানুষ। হজরত মোহাম্মদ মানুষের মধ্যে বিভাজনের কথা বলেননি। ইহুদিদের মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হয়েছিল, রক্তাক্ষয়ী সংগ্রাম সংগঠিত হয়েছিল, সে জায়গায় তিনি কিন্তু শান্তির বাণী মানুষের মধ্যে কিন্তু বিতরণ করেছিলেন। আর আজকে বর্তমান সময়ে, বর্তমান সমাজে আমরা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে সেই জায়গায় আমাদের ব্যক্তিগত স্বার্থ, কোনো জায়গায় আমাদের ব্যক্তিগত ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার যে উদ্যোগ আমরা গ্রহণ করি, করজোড়ে আমি আমার ধৃষ্টতা, আমার যেটুকু অপরাধ, করজোড়ে আপনাদের ক্ষমা চেয়ে নিয়ে বলবো, আমাদের মধ্যে বিবেক, মনুষ্যত্ববোধ, মানবিকতার প্রতিষ্ঠা হোক। আজকের এই যে যাত্রা উৎসব, হয়তো কোনো জায়গায় দেখবেন একটা যাত্রা পার্টিতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। আজকে যখন বিশ্বকাপ খেলা হচ্ছে, আমরা ভারত জেতার পর আনন্দে উল্লসিত হচ্ছি, সে জায়গায় কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সর্ব ধর্মের সমন্বয়ের মানুষের কৃতিত্বের ফসল হিসাবে আমরা কিন্তু সেই বিশ্বকাপের জয়টা কিন্তু উপভোগ করছি। আজকে ভারতবর্ষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাও সর্বধর্ম সমন্বয়ের দ্বারাই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, হ্যাঁ, চলতে গিয়ে আমার মধ্যেও ত্রুটি আছে, আপনার মধ্যেও ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো আমরা বিসর্জন দিয়ে আমরা যে মানুষ, আমাদের মধ্যে বিবেক, মনুষ্যত্ববোধ, মানবিকতার যাতে বিকাশ ঘটে,
এবং বর্তমান বর্ষে ধবলাট লালপুর সার্বজনীন শ্রী শ্রী মনসা মাতার পূজা ও মিলন মেলা এবং এই মিলন মেলা উপলক্ষে যে প্রতিযোগিতামূলক যাত্রা উৎসবের শুভ সূচনা যাতে সার্থক হয়, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করে আরেকবার সবাইকে ব্যক্তিগত আমার পক্ষ থেকে এবং ধবলাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রণাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এই জায়গায় শেষ করছি। নমস্কার। খুব ভালো লাগলো এতক্ষণ ধরে আপনাদের সামনে বহু তত্ত্বের কথা বললেন। তার কারণ সজলবাবু আমাদের পরিবারের একজন। সজলবাবুর বাবা ছিলেন একজন বড় অভিনেতা, যার অভিনয় আমরা দেখেছি ভক্তকবি জয়দেবে। সত্যি কথা বলতে গেলে ভক্তকবি জয়দেব যখন তিনি জয়দেব সেজে একদম খোলা গায়ে অভিনয় করতেন, আমরা ছোট্ট অবস্থায় আমরা সন্তোষী ক্লাবের মাধ্যমে নিয়ে গেছিলাম, মাস্টারমশাই হরিপদবাবু বলতে পারবেন। তো তারই ছেলে, তার সুযোগ্য পুত্র আমাদের বিশেষ করে আমাদের এই ধবলাট গ্রাম পঞ্চায়েতের আজকের কয়েক বছর ধরে তিনি প্রত্যেকটি মানুষের সুখ দুঃখের সাথী হয়েছেন। আজকের আমাদের অনুষ্ঠান শেষ প্রান্তে হলেও তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করলেন। এজন্য ধবলাট আমাদের লালপুর মা মনসা নিউ তরুণ সংঘের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমাদের এদিকে গানের জন্য রেডি হচ্ছে। আর অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য দেওয়ার জন্যে ছোট্ট করে আমি আমাদের লালপুর নিউ তরুণ সংঘের উপদেষ্টা কমিটিতে যিনি রয়েছেন সম্মানীয় দয়াল ভূঁইয়া মহোদয়, আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। তিনি আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য রাখবেন। সম্মানীয় দয়ালবাবু, নমস্কার দাদা, সম্মানীয় দয়াল ভূঁইয়া মহোদয়, আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি দাদা। সর্বপ্রথমে মনসা মাতার চরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই আমাদের গ্রাম্য মন্দিরে চণ্ডীমাতা, শীতলা মাতা, গণেশ দেব ও সমস্ত দেবদেবীর শ্রীচরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। আজকের ধবলাট লালপুর মা মনসা নিউ তরুণ সংঘের পরিচালনায় সার্বজনীন মনসা মায়ের পুজো, মিলন মেলা ও আন্তঃসাগর এমেচার সামাজিক যাত্রা প্রতিযোগিতা 2024 এই আয়োজনের সকালে শোভাযাত্রা সহকারে মায়ের মঙ্গল ঘট উত্তোলন করে মায়ের পূজা অর্চনা হয়েছে, অঞ্জলি হয়েছে। তারপরেই ছিল আমাদের আজকের এই লোকশিক্ষা লোক সাংস্কৃতিকের শুভ উদ্বোধন। আমরা হয়তো একটু বিলম্বিত করে ফেলেছি বিভিন্ন কারণে। এই উদ্বোধক যিনি ছিলেন আজকের আমার পরম শ্রদ্ধেয় সম্মানীয় শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা, ভারপ্রাপ্ত মন্ত্রী, সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ কারণে তিনি আমাদের এই সাগর দ্বীপের বাইরে আটকে গেছেন। সবাই জানেন এই নদী বেষ্টিত দ্বীপে আমাদের বসবাস, তিনি আটকে গেছেন। তিনাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করছি। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, কথা দিয়েছিলেন, বিশেষ কারণে আসতে পারেননি। প্রণাম জানাচ্ছি শ্রীমৎ স্বামী জিতাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর শাখা। তিনি কথা দিয়েছিলেন, তিনিও কলকাতায় বিশেষ কারণে আটকে গেছেন, আমরা পরে খবর পেয়েছি। আমি শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই সম্মানীয় শ্রীযুত অপূর্ব রঞ্জন গিরি মহাশয়, যিনি নাট্যাচার্য, সাগরের সাংস্কৃতিক জগতের চোখ খুলে দিয়েছেন। তিনি শিক্ষক ছিলেন, চৌরঙ্গী জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। কখনো সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি, কখনো গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিক্ষক। তার মাঝখানেও এই লোকশিক্ষা লোক সাংস্কৃতিকের তিনি নাট্যাচার্য উপাধি পেয়েছিলেন।
তার পথ অনুসরণ করে আজকের এই সাগরদ্বীপের প্রত্যন্ত এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ক্লাব, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা। এই যাত্রা হচ্ছে সমাজ শিক্ষার একটি মূল দর্পণ, যেখান থেকে সমস্ত কিছু শিক্ষা লাভ করা যায়। খেলায় গেলে শুধু খেলা শেখা যায়, পড়াশোনা করলে শুধু পড়াশোনাই হয়, অন্য কোনো কর্মসংস্থানে গেলে সেই কর্মটাই শুধু শেখা হয়। কিন্তু এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যেখান থেকে সর্বশিক্ষা মানুষের বিকশিত হয়, সেটা হচ্ছে এই লোকশিক্ষা, লোকসংস্কৃতি। তিনি অসুস্থ, বয়সের ভারে জর্জরিত। আমাদের ক্লাবের পক্ষ থেকে, আমাদের গ্রামবাসী তথা আমার পক্ষ থেকে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম দূর থেকে প্রণাম জানাই। আজকের যিনারা উপস্থিত হয়েছিলেন সমস্ত শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা বিদগ্ধ ব্যক্তিবর্গ, তাদেরকেও শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জানাই। তাদের অমূল্য সময় নষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমরা যখন উদ্যোগ গ্রহণ করেছিলাম মা মনসা নেও তরুণ সংঘ, যে আমাদের এই সাগরদ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, আমরা শিক্ষাক্ষেত্রে সবাই জানেন এখন হয়তো প্রত্যেকটি বাড়িতে খুঁজলে একটি করে বিএ পাস, গ্র্যাজুয়েশন ছেলে মেয়ে পাওয়া যাবে। এরকম নিম্নতর শিক্ষা প্রায় সাগরদ্বীপের এমন কোনো বাড়ি নেই, পাওয়া যাবে না। আবার এই দ্বীপে ভগবান কপিল মুনি মন্দির, যেখানে আমাদের জন্মস্থান এই সাগরদ্বীপ, আমরা গর্বিত। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এখানে তীর্থ করে পুণ্য অর্জন করেন। সেই দ্বীপে আমাদের জন্ম, সেই দ্বীপে আমরা শিক্ষা দীক্ষায় বড় হয়েছি। কিন্তু এর মধ্যে বিগত দিনে আপনারা সবাই দেখেছেন, সন্ধ্যার সময় মায়েরা তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করতেন, আর তখনই শঙ্খ ঘণ্টা বাজত বাড়িতে বাড়িতে। কিন্তু শিক্ষা দীক্ষায় যখন আমরা এগিয়ে এলাম, তখন কিন্তু আমাদের এই উন্নত তথ্য প্রযুক্তির যুগে মোবাইল আবিষ্কার হয়ে গেছে। প্রয়োজন, সত্যি প্রয়োজন, কিন্তু প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনে বেশি ব্যবহার হচ্ছে। আমার অনুরোধ, আজকে এই লোকশিক্ষার যে লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যখন আমরা বিভিন্ন আলোচনায় বসেছি, পাড়ায় পাড়ায় গেছি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় গেছি, আমাদের এই কথা যেখানে তুলে ধরেছি, সবাই আমাদেরকে উৎসাহ দিয়েছে, সহযোগিতা করেছে, সাহায্য করেছে। কারণ এই অনুষ্ঠান করতে গেলে যথেষ্ট খরচের প্রয়োজন রয়েছে। সেটা এই সাগরদ্বীপের আপামর জনগণ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন বলে আজকে আমাদের এই অনুষ্ঠান। আর আমাদের পরিশ্রম ধীরে ধীরে সার্থক হতে চলেছে। আজকের এই মঞ্চে যে সমস্ত বিদগ্ধ ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন, আমি বেশি সময় নেব না, আমাদের গান হবে, তাদের বক্তব্য আপনারা শুনেছেন। তারা আমরা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী। আমাদের সজলবাবু যেমন তিনি প্রশাসনিক দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকেন, দেবদেবীর বিষয়ে তিনি যা বললেন আপনারা শুনেছেন। অন্যান্য ব্যক্তিবর্গ যিনারা উপস্থিত হয়েছিলেন, বিদগ্ধ ব্যক্তিবর্গ, এই যাত্রা সংস্কৃতি সম্পর্কে বলেছে, সমাজের মান উন্নয়নের জন্য বিকশিতর ক্ষেত্রে বলেছে। আমি সেসব বিষয়ে যাব না। তাদের উপস্থিতিতে আমাদের এই স্বর্ণালী সন্ধ্যায় আমাদের পরিশ্রম আস্তে আস্তে করে সার্থক হতে চলেছে। আরও সার্থক হবে।
আগামী দিন থেকে পরপর 6 দিন ব্যাপী যে যাত্রা প্রতিযোগিতা এই মঞ্চে অনুষ্ঠিত হবে, মন জোড়ানো যাত্রা গান, তারা যখন প্রতিযোগিতায় আসছে প্রত্যেকটি দল কেউ 1 ইঞ্চি মাটি ছেড়ে দেবে না, সেইভাবে তারা তৈরি হচ্ছে। যাই হোক, যেভাবে আপামর সাগরদ্বীপবাসী বন্ধুগণ আমাদের এই মা মনসা নিউ তরুণ সংঘকে সর্বদিক থেকে আমাদেরকে সাহায্য করেছেন, উপদেশ দিয়েছেন, আমাদের এগিয়ে যেতে বলেছেন, আমরা এগিয়ে যাচ্ছি। এবং আর যে কদিন আমাদের এই যাত্রা এবং অনুষ্ঠানের শেষ দিন যে প্রাইজ বিতরণ, আমি আশা করব আমাদের গ্রামবাসীগণও ঝাঁপিয়ে পড়েছে, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে, এলাকার আপামর জনগণ, দেশবাসী, মা বোন সবাই আমাদের সঙ্গে হাত মিলিয়েছে। আমি আশা করব যে কদিন আর আমাদের এই অনুষ্ঠান চলবে সবাই দৃঢ়তার সঙ্গে সব কিছু ক্ষোভ দুঃখ ভুলে আমাদের সঙ্গে হাত মিলিয়ে পূর্ণ সহযোগিতা করে এই অনুষ্ঠানকে রূপান্তরিত করে এই সাগরদ্বীপের গর্ব, লোক সাংস্কৃতিকের গর্ব, সমাজের গর্ব, মানুষের মান উন্নয়নের গর্বকে অক্ষুণ্ণ রাখবেন, এই কথা বলে সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। শ্রদ্ধা সম্মান জানাবো। আর এরপরে মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির পরে আমাদের এখানে গান চলবে, আপনারা শুনবেন। ততক্ষণে ডায়াসটা রেডি করে নেওয়ার জন্য, শেষ করে দেওয়া মানে পরিষ্কার করে নেওয়ার জন্য অনুরোধ করব। আর ওদিকে যারা লাইটিং রয়েছে তারা রেডি করবে। আর মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি আপনারা সবাই ভক্তি শ্রদ্ধা নিবেদন করবেন। আজকের মঞ্চের অনুষ্ঠান এখানেই শেষ করব। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা মনসা নিউ তরুণ সংঘ অনুষ্ঠান একদম শেষ, পরবর্তী নাম। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় একটুদনে মানব না। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কোনাও ছাড়ব না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা ঘর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। তো আসুন আপনারা মায়ের মন্দিরের সন্ধ্যা আরতি দেখুন। মায়ের মন্দিরের সন্ধ্যা আরতি দেখবেন, ভক্তি শ্রদ্ধা নিবেদন করবেন। আজকের উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। আগামী কয়েকদিনের অনুষ্ঠানে আপনারা সহযোগিতা করবেন, এই কথা বলে সবাইকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই, উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।